তো ওরা হংকং, তারপরে হচ্ছে হলো গিয়ে জাপান, ওরা কিন্তু সাগরের মধ্যে ভরাট করে তারপরে বড় বড় এয়ারপোর্ট গুলি করে, অনেক এক্সপেন্সিভ কিন্তু উপায় নাই। তাহলে তোমরা এটাকে কি বলবা, যে ভূপ্রকৃতি টপোগ্রাফিক এবং তার অবস্ট্রাকশন, প্রেজেন্স অফ অবস্ট্রাকশন, এইটাও একটা ফ্যাক্টর ফর ডিটারমাইনিং সাইজ অফ দ্য এয়ারপোর্ট। পারলাম না, ছোট করে বানাই দিলাম, যেমন নেপাল, ভুটান। দেন আরেকটা হচ্ছে হলো গিয়ে কত ভলিউম অফ এয়ারক্রাফট আসবে প্রতিদিন, সারা বছর। তো যত বেশি ভলিউম হবে তত বেশি রানওয়ে লাগবে। একটা দিয়ে না হলে দুইটা লাগবে, দুইটা দিয়ে না হলে তিনটা লাগবে। তাহলে এই যে সাইজটা, একটা রানওয়ে হলে এয়ারপোর্টের যা সাইজ হবে, দুইটা রানওয়ে হলে ডেফিনেটলি আরো বেশি জায়গা লাগবে। এটা কে ডিকটেট করবে? দেখতে হবে কত এয়ারক্রাফট এখানে আসবে সেই ভলিউমটার উপরে। তাহলে এটাও সাইজের সাথে রিলেটেড। মেট্রোলজিক্যাল কন্ডিশন, এটা হলো গিয়ে ওয়েদার কন্ডিশন। কোন কোন দ্বীপ দেশ আসে, সারা বছর ধরে সেই জায়গার মধ্যে ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টিতে সেফলি উঠানামা করতে পারে না। কোথাও কোথাও যেমন নেপাল, ভুটানে অনেক ফগ থাকে, ভিজিবিলিটি নাই বললেই চলে। তো ওইসব জায়গার মধ্যেও কিন্তু ওই ছোট ছোট এয়ারক্রাফট নামায়। বড় এয়ারক্রাফটের জন্য রানওয়ে দিলেও ঝুঁকির মাত্রাটা একটু বেশি থাকে, কারণ দেখা যাচ্ছে না তো। তাইলে অথবা রানওয়েটা একটু বেশি করতে হয়। তো মেট্রোলজিক্যাল কন্ডিশনটা তাইলে কি হলো? এটা হলো ভূপ্রকৃতি না, এটা হলো আবহাওয়ার প্রকৃতি। আরেকটা হলো গিয়ে এলিভেশন, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো, যত উপরের দিকে যাবা ততই কিন্তু বাতাস পাতলা হয়ে যায়, এবং এখানে টেম্পারেচারটা কমে যায়। তো তোমাদের পরবর্তীতে দেখবা যে এয়ার রানওয়ের যেই সাইজ, একই এয়ারক্রাফট মাটিতে অর্থাৎ সাগরের সাথে লাগানো ল্যান্ডে যেইভাবে তাড়াতাড়ি নামতে পারে, বাতাসের যে ঘনত্ব আছে সেটাকে ব্যবহার করে, হুম, সেই জায়গায় পাহাড়ের উপরে করলে পরে বাতাসটা তাকে বাধা দেয় কম, তাহলে অনেক লম্বা রানওয়ে লাগে, উঠতেও লম্বা। এবং তার মানে ডেনসিটি, এলিভেশন মানে হলো এলিভেশনের সাথে সাথে যত উপরে যাবা বাতাসের ডেনসিটি তত কমে যাবে। যে ডেনসিটিকে ভর করে পাখার উপরে আপলিফ্ট প্রেসার দিয়ে উপরে যায়। তাইলে আজকে আমরা এখানে কি দেখলাম, যে সাইজ অফ দা এয়ারপোর্ট কার উপরে ডিপেন্ড করবে? সরাসরি প্লেনের ক্যারেক্টারিস্টিক্স, তার বৈশিষ্ট্যের উপরে, ভূপ্রকৃতির উপরে, আশেপাশে কোনো রকম বাধা আছে কিনা, এবং কয়টা প্লেন আসা যাওয়া করবে বছরে, তার উপর ডিপেন্ড করবে নাম্বার অফ রানওয়ে। এরপরে সারা বছর মেট্রোলজিক্যাল কন্ডিশন বা আবহাওয়া কেমন থাকে, আর কত উচ্চতায় বানাচ্ছি। তো এগুলিকে যদি একটু ডিটেল এখানে দেখানো হয়, সেটা হলো এয়ারক্রাফট পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্স। তার মানে এটা হলো অ্যাবিলিটি, একটা প্লেনের টেক অফ এবং ল্যান্ডিং করার জন্য সেফলি কতটুকু জায়গা নেয়। তো এটা কার উপর, কার থেকে পাবা? যারা প্লেনটা বানায় তারা টেস্ট টেস্ট করে কিন্তু এরকম একটা টেবিল দিয়ে দেয়। এটা হলো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, যে তার কত হর্স পাওয়ার প্লেনটার, তার স্প্যান কত, লেন্থ কত, হাইট কত, দিজ আর দা ফিজিক্যাল, এটা হলো তার পাওয়ার। হুম। আর টার্নিং রেডিয়াস কত লাগবে, রানওয়ে যখন টেক্সিওয়ের সাথে মিলাবা তার টার্নিং নিতে কতটুকু জায়গা লাগে, দুইটা হুইলের মাঝখানে যে দূরত্ব সেটাকে বলে হুইল বেস কত আছে। হুম। ট্র্যাক, ট্র্যাক মানে হলো পাশাপাশি দুই পাশের হুইলের মাঝখানে, এটা হলো হুইল বেস, হলো লংগিটিউডাল ডিরেকশনে নোজ হুইল এবং ল্যান্ডিং গিয়ারের মাঝখানে যে দূরত্বটা। আর এটা হলো গিয়ে ট্র্যাকটা, ট্র্যাকটা মানে হলো পাশাপাশি দুইটা, দুই উইং এর নিচে
যেই হুইলটা থাকে এর মাঝখানে যে দূরত্ব সেটা হলো ট্র্যাক, এবং কতজন প্যাসেঞ্জার সে নিতে পারে। তো এরকম ভাবে লেখা থাকে। এবং আরো লেখা থাকে, যেমন ধরো এখানে বলা আছে যে রেটটা কতটুকু, এটাকে বলা হয় হর্স পাওয়ার ওয়েট রেশিও। অনেকগুলি প্লেন আছে খুব তাড়াতাড়ি ক্লাইম করে ফেলতে পারে, আর কতগুলি স্লো একটা স্লোপে উঠে। তো যে যত স্লোপ থাকবে এটা কিন্তু প্লেনের সাথে পাওয়া যাবে তার স্লোপটা কত হয়। মাইল্ড স্লোপ হলে কিন্তু অনেক দূর পর্যন্ত উঠানামার জায়গায় কোনো কিছু বানাতে দেয় না আর কি। তো এগুলি এই যে এইভাবে লেখা থাকে দেখো, যে বোয়িং যারা বানাইছে 747, তাদের টেক অফ ল্যান্ডিং এর সময় এই যে দেখো কতটুকু ম্যাক্সিমাম ওয়েট থাকে, এমটি এমটি অবস্থায় কত থাকে যখন ফুয়েলটা সব বার্ন করে ফেলে। হুম। এরপরে হচ্ছে হলো গিয়ে ফার ফিল্ড লেন্থ, মানে ফেডারেল এভিয়েশন যেটা আমেরিকার, তারা তাদের প্লেনগুলির জন্য কতটুকু রানওয়ে লেন্থ লাগবে এটাও কিন্তু মিটারে, সরি, টেক অফের সময় এবং ল্যান্ডিং এ দেখো, ল্যান্ডিং এ কিন্তু কম লাগে। ক্রিটিক্যাল হলো টেক অফ, কারণ পেটের মধ্যে এই ফুয়েল সহ উঠানামা করে এই যে। আর ল্যান্ডিং এর সময় এই যে ফুয়েলটা তো জ্বালায় ফেললো, চারটিখানি কথা না, প্রায় দেখো 50%, 50% থাকে হলো তেল। এই তেলটা আকাশে পুরায়া যখন নামতেছে ল্যান্ডিং করতেছে, তখন অল্প দূরত্বের মধ্যে কিন্তু থামায় ফেলতে পারে প্লেনটাকে। তাহলে তোমরা এখান থেকে জানলা যে রানওয়ে লেন্থ, উঠতেও রানওয়ে লাগে, নামতেও রানওয়ে লাগে, কিন্তু ডিজাইন করবে কোনটা দিয়ে, এই যে টেক অফের সময়। টেক অফটাই হচ্ছে হলো গিয়ে সবচেয়ে বেশি ওজন থাকে, যাত্রীও থাকে, 100% ফুয়েল থাকে, স্পিড দেওয়া আছে, আর অন্যান্য জিনিস আমাদের সবচেয়ে বেশি দরকার হলো এই যে রানওয়েটা আমি বোয়িংকে নামাতে চাই। তার মানে আমার ডিজাইন এয়ারক্রাফট, আমি আশা করছি আমাদের দেশে বোয়িং আসবে, তাহলে আমার 11,000 ফিটেরই দিতে হবে। তার থেকে যদি আমি ছোট ছোট জিনিস যাই, এই যে মনে করো নেপাল হয়তো নিচের দিকে আছে, ছোট ছোট সেসনা বলে, এই 10 জন 12 জন করে উঠানামা করে। আর এরা তো হলো দেখছো পাঁচশো মনে হয় প্যাসেঞ্জার নেয়, 640, 800 প্যাসেঞ্জার নেয়, এখানে সেটা নাই। এয়ারবাস 380, এয়ারবাস 380 800 প্যাসেঞ্জার নেয়। সো যত প্যাসেঞ্জার তত বেশি গ্রস ওয়েট, তত বেশি রানওয়ে লেন্থ। এখানেও এই জায়গাটার মধ্যেও দেওয়া আছে রানওয়ে ক্যারেক্টারিস্টিক্স গুলি এই জায়গায়। সো তার মানে হলো এগুলি তোমাদের মনে টনে রাখার দরকার নাই, শুধু জানবা যে ম্যানুফ্যাকচারাররা বানিয়ে তারা বলে দিবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে, যারা রেগুলেটর তাদের মাধ্যমে জানিয়ে দিবে তার কতটুকু টেক অফ এবং ল্যান্ডিং এর সময় জায়গা লাগবে। সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে তুমি যদি জানো তোমার ডিজাইন এয়ারক্রাফট, কোনো খবর আছে? নাস্তা পানি বানাও, খাই। আর না খাওয়া বানাইবে আর আমার খাওয়া এই খাও। ঠিক আছে। জাহাঙ্গীর, বন্ধ করো। তো এইবার সেকেন্ড পয়েন্টটা ছিল সাইট ক্যারেক্টারিস্টিক্স। তো ওই যেটা আগেই বললাম, ওই অবস্ট্রাকশনটা, অবস্ট্রাকশনটা এটা একটা বিরাট ইম্পর্টেন্ট ইস্যু, যেটা এফেক্ট করে সাইজকে। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবা, প্লেন যখন উঠে তার স্লোপটা, এটাকে গ্লাইড বলে, গ্লাইড অ্যাঙ্গেল। এই যে এটা হলো গ্লাইড পাথ, এটা হলো রানওয়ে, রানওয়ে থেকে যখন উঠে যায়, হ্যাঁ, এই পাথটা জানা দরকার। জানলে পরে
এই জায়গায় যে বিল্ডিং গুলি থাকবে মাটির মধ্যে, অথবা অবস্ট্রাকশন, অথবা পাহাড়, যেটাই থাকুক না কেন, সেটা তোমাকে কিন্তু হয় ভেঙে ফেলতে হবে না সরাই ফেলতে হবে এই জায়গাটার মধ্যে। সো এটা হলো সেই গাইডিং পাথটা। এটা স্লোপটা কত? 10:1 এই জায়গাটার মধ্যে। এবং তোমরা জানো মনে হয়, প্লেনকে তাড়াতাড়ি নামানোর জন্য, থামানোর জন্য এখানে কিন্তু পাওয়ার অফ করে দেয়। তো আকাশ থেকে পাওয়ার অফ করে দিলে ও তো নামবে, ভার্টিক্যালি নামে না, পাখা দিয়ে গাইড করে করে। এই যে ইঞ্জিন কিন্তু তখন আর চলে না নামার সময় আর কি, তাহলে একটা স্লোপে নামে। সেটাই এখানে বলা আছে যে 10:1 স্লোপ। তো তার মানে এই যে এরকম যদি অবস্ট্রাকশন থাকে, তখন রানওয়ে লেন্থটা কিন্তু তুমি বড় করতে পারবে না। এটাকে ছোট করে করে এই অবস্ট্রাকশনটাকে ওভারকাম করতে হয়। এবার রানওয়ে ছোট হওয়া মানে ছোট ছোট প্লেন ল্যান্ড করতে পারবে আর কি। এই জায়গায় দেখানো হচ্ছে এই যে রানওয়ে থেকে উঠলো, এই হইলো পাথটা। এই প্লেনটা যখন এদিক দিয়ে উঠে, এই তলার মধ্যে যদি কোনো বিল্ডিং টিল্ডিং থাকে, তাহলে এটা কিন্তু সরিয়ে ফেলতে হবে ক্লিয়ার ওয়ে পর্যন্ত। এটা লেন্থটা কতটুকু সেটা আমরা পরে দেখব, এই ক্লিয়ার ওয়ের লেন্থটা আর কি। এটা মনে হয় গত ক্লাসে দেখছিলাম 4 কিলোমিটার পর্যন্ত। তাহলে মোটামুটি আমাদের হয়ে গেল। তার মধ্যে শুধু রানওয়ের ওঠানামার দিকেই কিন্তু এই অবস্ট্রাকশন ফ্রি হতে হবে তা না, ওএলএস আছে। এই যে এটা একটু ভালো করে পড়বা। আইকাও কি জিনিস? ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, অবস্ট্রাকশন লিমিটেশন সার্ভিস। এরা একটা গাইডলাইন দিয়ে দিছে, একটা রানওয়ে বা একটা এয়ারপোর্ট বানাতে গেলে। এখানে দেখো, এটা যদি রানওয়ে হয়, তার উঠানামা, এই যে ফানেলটা আছে, এই ফানেল বরাবর কোনো অবস্ট্রাকশন থাকতে পারবে না। এটা তুমি নিজে ফিল করতে পারো যে ওই গ্লাইড করে নামবে, আবার এখানে উঠে যাবে, তাহলে তো বাধাহীন থাকতে হবে। কিন্তু এই সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল, তারা একটা সারফেসের কথা বলতেছে, তার নাম হলো অবস্ট্রাকশন লিমিটেশন সারফেস। এখানে কি কি আছে দেখো, অনেকগুলি সারফেস আছে। এটা কোন, এই সারফেসগুলির ভিতরে কোনো মোবাইল, টেম্পোরারি, পার্মানেন্ট কোনো অবস্ট্রাকশন বা অবজেক্ট থাকতে পারবে না। ইভেন একটা গাড়িও থাকতে পারবে না যদি ওই হাইটের মধ্যে হয়। তো সেটা কোন কোন জায়গার জন্য প্রযোজ্য, এই ডায়াগ্রামটা দিয়ে সেটা বোঝানো হয়েছে। এটা রানওয়ে, রানওয়ের যেদিকে নামে এটাকে বলে অ্যাপ্রোচ, যেদিকে উঠে যায় সেটাকে বলা হয় টেক অফ, টেক অফ ক্লাইম। হুম। তো এখানে দেখো এই অ্যাপ্রোচের স্প্রেডটা কিন্তু অনেক বড়। এটা ভেঙে আঁকছে এই জায়গায়। এটা কিন্তু অনেক বড় এবং এটা ক্রমান্বয়ে ছড়ায় গেছে, যত দূরে যাচ্ছে তত ছড়ায় গেছে। তার মানে নামার সময় অনেক বড় এলাকা ফাঁকা রাখতে হবে। উঠার সময় ও তো গাইডেড, শুধু এই এর স্পেকট্রামটা কিন্তু বেশি ছড়ায় নাই, এটা খেয়াল রাখবা। হ্যাঁ, এবং শুধু উচ্চতার দিকে তাকাইতে হবে। উচ্চতাটা কিভাবে দেখবো? এ এ ক্রস সেকশনটা দেখলেই আমি বুঝবো। তাহলে এইটা একটা, আমি যদি আঁকতে দিই, তোমরা দুইটা সার্কেল আঁকবা, কেন আঁকবা সেটা আমি পরে দেখাই দিচ্ছি। একটা রানওয়ে আঁকবা, রানওয়ে এঁকে প্রথমে মাথার মধ্যে রাখবা যে আমি অ্যাপ্রোচটা আগে আঁকি এবং টেক অফটা পরে দিই। অ্যাপ্রোচ দিয়ে ল্যান্ড করে, টেক অফ দিয়ে উঠে। তো এইটাকে তুমি স্প্রেডিং করে দিবে ক্রমান্বয়ে, এটা কিন্তু ইনক্লাইন থাকবে। আর যেদিক দিয়ে উঠবে, একটা ডিস্টেন্স যাওয়ার পরে, যে এই সার্কেলের পরে, এই লিমিটটার পরে এটা কিন্তু সোজা হয়ে যাবে। এটা কিন্তু স্প্রেড না, এটা কিন্তু একটা রেক্টেঙ্গেল, এটা কিন্তু ট্রাপিজয়েডাল। আঁকার সময় ভুল করো না এটা। দেন
এই জায়গাটার মধ্যে আরো কিছু নিটিগ্রিটি মানে খুঁটিনাটি ব্যাপার আছে। এইটা যদি রানওয়ে হয় তাহলে এটা হলো ইনার অ্যাপ্রোচ, এখানে একটা ছোট্ট রেক্টেঙ্গল আঁকবা, আর এখানে একটা দাগ দিবা, এখানে এখানে একটা দাগ দিবা, এটাকে বলা হয় ট্রানজিশন। ট্রানজিশন এখন টু ডাইমেনশনাল ছবি তো এখানে বোঝা যাচ্ছে না, প্রত্যেকটার স্লোপ আছে। আমরা যখন বিবি দেখব ক্রস সেকশনটা এইদিকে তাকায়া, তখন কিন্তু বোঝা যাবে। সো এটা যদি আঁকতে চাও তাহলে কি করবা, দুইটা বড় সার্কেল দিলা, একটা রানওয়ে দিলা, অ্যাপ্রোচ দিলা, টেক অফ দিলা। এই জায়গাটা মনে রাখবা, এইটাকে মনে রাখবা, দেন এই দাগটা দিবা। ভাববা এটা ট্রানজিশন মানে রানওয়ে যদি 0 ফিটে থাকে, এইটা হয়তো 150 ফিটের মধ্যে থাকবে, তার মানে স্টেডিয়ামের মতন এটা উপরের দিকে উঠবে, কিন্তু এই জায়গায় গ্র্যাজুয়ালি উঠবে। একটা স্লোপ, এই জায়গায় একটা স্লোপ আছে, এই জায়গায় একটা স্লোপ আছে, এখানেও আছে স্লোপ, এই জায়গাটা 0 স্লোপে থাকবে, এই জন্য এটাকে বলা হয় ইনার স্লোপ। সো একটু প্র্যাকটিস করে নিব তাহলে। এখানে কি কি আছে, এটা হলো গিয়ে কনিকেল। কনিকেল মানে কি, এইটা যদি সমতল থাকে, অর্থাৎ খেলার মাঠ হয়, স্টেডিয়াম হয়তো দেখছো, সিটগুলি এইভাবে থাকে, আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। তো ওই ওই সারফেসটাকে কি বলবা, কনিকেল সারফেস বলবা। তো এই জায়গায় একটা কনিকেল সারফেস আছে, আর এটা হলো হরিজন্টাল সারফেস। এই যে ইনার হরিজন্টাল সারফেস, ইনার হরিজন্টাল সারফেস। আর এটা হলো এই পয়েন্টটা আরো উঁচুতে, তাহলে এটা একটা কনিকেল মানে একটা স্লোপে উঠবে। দুইটা বুঝে ফেললাম। তারপরে অ্যাপ্রোচ সারফেস, এটা তো জানো এটা অ্যাপ্রোচ। তারপরে হলো ইনার অ্যাপ্রোচ সারফেস, যে এই জায়গাটার মধ্যে 0 স্লোপে কিছু থাকবে এই জায়গাটার মধ্যে। দেন ট্রানজিশন, যে বললাম এখানেও কিন্তু একটা স্লোপ আছে, তার মানে এই স্লোপে উইটা হরিজন্টাল হবে, তারপরে এখানে এটা আরেকটা স্লোপ হবে, দুইটা স্লোপ থাকবে। এরপরে আর কি আছে, ল্যান্ডিং সারফেস, এটা তো হয়ে গেল। অ্যান্ড টেক অফ ক্লাইম্বিং, এই যে টেক অফ ক্লাইম্বিং। সো এটার ক্রস সেকশনটা দেখো, এ এ যদি দেখো, এদিক দিয়ে ওদিকে তাকাইছো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই হলো রানওয়েটা ছিল, এই রানওয়ের এই যে দেখতে পাচ্ছ টেক অফটা এই উপরের দিকে স্লোপে উঠে যাচ্ছে, কন্টিনিউয়াস স্লোপটা মেনটেন করবে। এই যে স্লোপটা ভেঙে দেখাইছে আর কি, অনেক দূরে একই সেম স্লোপে যাবে। আর এইটার ক্ষেত্রে যখন ল্যান্ড করবে, ল্যান্ড করার খেয়াল রেখো, ও একটা সেম উচ্চতায় এসে তারপরে সে ডাইভ দিবে। তার মানে একটা নির্দিষ্ট জায়গায় আসার পর, তো প্লেন যেভাবে চলছিল এই জায়গায় সেইভাবেই চলছে, ওই জায়গাটাও ফাঁকা রাখতে হবে, কোনো অবস্ট্রাকশন দেওয়া যাবে না। তারপরে সে একটা নির্দিষ্ট দূরত্বে আসলে পরে তারপরে এই ডাইভ দিবে। এখানে কিন্তু তা না, ইনফ্লুয়েন্স এরিয়ার মধ্যে যতটুকু থাকবে তাহলে উঠতেই থাকবে আকাশে। আর হইলো আকাশে ছিল সমান্তরাল, আকাশে একটা সেম উচ্চতায় আসতে আসতে যখন ল্যান্ডের কাছাকাছি আসবে তখন সে ডাইভ দিবে। এই ডাইভিং স্লোপ হলো এটা। আর এইবার দেখো, যে বলছিলাম যে এই দাগের একটা স্লোপ আছে, এইটাই দেখানো হচ্ছে, এই স্লোপটা হলো সেই স্লোপ। দেন এই এই দাগটা আর এই দাগটার মধ্যে আরেকটা স্লোপ আছে, এই যে এইটাই হলো সেটা, তিনটা দাগ। একটা হলো মাটির সাথে, এই যে মাটির সাথে এই ট্রানজিশনের একটা স্লোপ উপরে উঠলা, এইটা সমান আছে, পুরোটা সমান। তো এখানে যা এলিভেশন এখানেও এলিভেশন, কিন্তু এই এলিভেশনের পর এটা আস্তে আস্তে উঠতে থাকবে, এইটাই হলো সেইটা দেখানো হয়েছে। আর বিবি যদি দেখো, এদিকে যদি তাকাও, বিবি দেখো, বিবি কাটছে কোত্থাকা, এই জায়গায় কাটছে। হুম, এইদিকে তাকাইছে, তাকাও, ওই যে দেখো ইনার অ্যাপ্রোচটা খেয়াল আছে, এই যে ইনার অ্যাপ্রোচটা,
এবং রানওয়েটা কিন্তু তলায়। তারপরে বলছিলাম যে এখানে একটা স্লোপ আছে, এখানে একটা স্লোপ আছে, এই স্লোপটা হলো সেটা। এই যে দেখো, এই স্লোপটা হলো সেটা, এবং এইটা হলো সেই সমান্তরাল। তারপরে হেঁটে হলো, এই হলো স্লোপ। বুঝতে পারছো? আর এটা হলো দূরে দেখতে পাচ্ছ, এই যে এই অংশটুকু দূরে দেখা যাচ্ছে, সেইটাই দেখানো হচ্ছে। ও যে যেই জায়গা থেকে ডাইভ দিচ্ছে অ্যাপ্রোচটা, সেইটাই দূরে দেখাচ্ছে। এই যে আস্তে আস্তে নামতেছে এই জায়গাটার মধ্যে। তো তোমরা একটু এখানে দেখি আরো ছবি থাকতে পারে। এই যে দেখো, ভালো করে দেখো এই জায়গাটার মধ্যে, এই হলো অ্যাপ্রোচ। আরো আছে মনে হয়, এইটা আরো ভালো দেখা যায়। এই যে দেখো, এতক্ষণ যে কথাগুলি বললাম অ্যাপ্রোচের দিক দিয়ে, এই যে দেখছো, এখানে একটা স্লোপ আছে, তারপরে হরিজন্টাল, তারপরে এখানে একটা কনিক্যাল সারফেস আছে। হ্যাঁ, এরপরে এই জায়গাটার মধ্যে অ্যাপ্রোচের মধ্যে এই যে এই যে ইনার অ্যাপ্রোচ বলছিল, ওইটাই সেটা। এখানে ইনার অ্যাপ্রোচটা, এই যে এটা হলো ইনার অ্যাপ্রোচ। অর্থাৎ এই যে হরিজন্টালটা আছে, এই হরিজন্টালটা রানওয়ের দুই পাশেতে স্লোপে উঠে গেল, কিন্তু এখান দিয়ে নামার সময় এ কিন্তু একটা স্লোপে নামবে। তার মানে এখানে কিন্তু হরিজন্টাল হবে না। হুম, হবে না মানে কি, এটাকে বলা হয় অবস্টেকল লিমিটেশন সারফেস। অর্থাৎ আহ, এই রানওয়ের এখানে যে স্লোপটা দেখানো হচ্ছে, তার উপরে কোনো স্থাপনা থাকবে না। একটা টাওয়ার থাকতে পারে, একটা বিল্ডিং থাকতে পারে, ঠিক এই পয়েন্টে যে হাইটটা হবে গ্রাউন্ড রেসপেক্টে, এইটাই হলো তার লিমিট। সেম এখানে এই জায়গাটার মধ্যে কত তালা বানানো যাবে, এই গ্রাউন্ডের থেকে এটার উচ্চতা যা হবে তার উপরে আর বানানো যাবে না। এত দূরে কতটুকু হাইট পর্যন্ত পাওয়া যাবে, দেখবো 45 মিটার। তাহলে এইটার হাইটটা হলো 45 মিটার, আইকাও বলে দিছে। তোমার কাছে দিলে পরে তুমি বলবা যে আমার প্লেনে উঠানামার যেই ইটা আছে, লিমিটেশনটা আছে, সেই জায়গায় আপনাকে ভাই 45 তালার বেশি দেওয়া গেল না। এই লিমিটেশন সারফেসটা দিয়ে কিন্তু বিল্ডিং এর অনুমতি প্রদান করা হয় আর কি। এখানে দেখো, এটা হচ্ছে হলো গিয়ে, ভালো করে বুঝবে যে কিছু, এটা একটু ঘুরাইতে পারলে ভালো হতো। এই যে এই জায়গায় দেখো, এটা কোনটার জন্য আঁকছিলাম, এটা মনে হয় তেজগাঁওয়ের জন্য আঁকছি। দেখছো, এই যে স্টেডিয়ামের মতো জায়গাটা, এটা 4 কিলোমিটার। এটা 4 কিলোমিটার। স্লোপটা হচ্ছিল 2%। অ্যাপ্রোচ স্লোপ এবং গ্লাইড স্লোপ, এদিক দিয়ে যখন টেক অফ হবে আর কি, এই যে টেক অফ স্লোপ। এবং গিয়ে এই জায়গায় দেখো, এটা তেজগাঁও এয়ারপোর্ট। এই যে দেখো, এখানে একটা ট্রানজিশন আছে এই জায়গাটার মধ্যে। এই যে দেখো, এই ট্রানজিশনের এই যে ফাঁকাটা দিয়ে ঢুকতেছে উপরে, যেটা দেখতেছিলে আর কি। তাহলে এই হরিজন্টাল সারফেসের ভেতরে আমি গুগলের মধ্যে এটাকে সুপার ইম্পোজ করছিলাম নিজে বুঝার জন্য। এটা কত কিলোমিটার? 4 কিলোমিটার। এই রেডিয়াসটা কত? এই যে দেখো, 4 কিলোমিটার। তো গুগলে তো বসাইছি, গুগলে বসার পর এইটা দেখো, হাতির ঝিল প্রজেক্ট পর্যন্ত চলে আসছে। এই হলো তেজগাঁও রানওয়ে, এবং কত দূর পর্যন্ত, এদিকে মিরপুর পর্যন্ত চলে গেছে। এই এলাকার মধ্যে 45 মিটার মানে কি, 3 মিটার করে যদি একটা বিল্ডিং হয়, তাহলে 3 15 45, তুমি 14 তালার বেশি অ্যালাউ করতে পারো না এই জায়গায়। এটা হলো হাতির ঝিল, নাকি গুলশান, সরি এটা গুলশান, হাতির ঝিল এটা। তো এইসব জায়গায় যতগুলি বিল্ডিং বানাইছে, সবগুলি কিন্তু এই লিমিটেশনের আওতায় ধরা পড়বে আর কি। তো যদিও আমাদের ইয়াটা, এই যে কি জানি, রানওয়েটা ফাংশনাল না, এই জন্য হয়তো এটা অ্যাপ্লাই করে না আর কি। তো এটা একটু খেয়াল রাখবা। আইকাওয়ের অ্যানেক্স কত নাম্বার, এটা আমি হয়তো বলবো, যে অবস্টেকল লিমিটেশন
এইটা মানুষ যে আঁকতে হয় কেন, ওই এলাকার বিল্ডিং অনুমোদনের জন্য ব্যবহার হয়। তো সেইটা কার, কে গাইডলাইনটা দিছে বলতে হবে যে আইকাও দিছে। আইকাও এর অনেকগুলি অ্যানেক্স বলে আর কি, মেইন বইয়ের পেছনের অংশ, এটা বলে অ্যানেক্স। এটা কত নম্বর অ্যানেক্স? 14। এটা কেন মনে রাখতে হয়? এটা কিন্তু মানে এয়ারপোর্টের প্ল্যানিং ডিজাইনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইকাও অ্যানেক্স 14, এটা মুখে মুখে বলে যারা এভিয়েশন লাইনে কাজ করে আর কি। তো এটা তোমরাও মনে রাখবা। এই যে অবস্টাকেল, ওএলএস বলবা, ওএলএস, অবস্টাকেল লিমিটেশন সারফেস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শহরের ভিতরে রানওয়ে হয়ে গেলে অন্যান্য বিল্ডিং এর অনুমোদন দিতে গেলে এই সারফেসটাকে দেখে কতটুকু এলাকা পর্যন্ত কতটুকু ছাড় দেওয়া যাবে বিল্ডিং এর, সেটা লাগে। তো তুমি যখন বলে দিবা আপনি 13 তারা করা গেল না, ব্র্যাকেটে লিখে দিয়ে রেফারেন্স আইকাও এনএক্স 14। এখানে একটা দেখো, আমি এটা কাজে লাগাইছিলাম যখন মেট্রো প্রজেক্ট করা হয় তেজগাঁওয়ের এই জায়গায়। এটা হচ্ছে হলো গিয়ে আমাদের নব থিয়েটার, এদিক দিয়ে কি বিজয় সরণি দিয়ে মেট্রো যদি আসে কোনো অসুবিধা হয় কিনা। এয়ারফোর্সের লোকগুলি হাইকোর্ট দেখাচ্ছিল, তারা বলে যে অসুবিধা হবে। আমি তখন এই যে অবস্টেকেল লিমিটেশন সার্ফেস যখন আঁকি, নব থিয়েটারের 22 ফিট, তো 22 ফিট তো অলরেডি আছে, তাহলে এই দাগটা দিলাম, দাগটা দিয়ে স্লোপ বের করছি, পাইছি 1.26। বুঝতে পারছো? আর আইকাও বলতেছে এটা হবে 1.5%, আগে দেখে আসলে না, 1:5। তো তখন বললাম আপনার এখানে আইকাও অনুযায়ী এই রানওয়ে ফাংশনাল কখনোই হবে না, কারণ অলরেডি নব থিয়েটার যেখানে 11.5, এটা আমরা যদি আইকাও মানতাম, আইকাওর যে স্লোপ, সেই স্লোপ দিয়ে এই জায়গা আসলে কত পাওয়া যায়? 11.5 বানাইছেন কত? 22। তা প্রথমেই তো ধরা খাইছেন, তাহলে এটার এয়ারপোর্ট থাকবে না। আমি তখন দেখাইলাম পরের ধাপে যেতে হবে, সেটা হলো ওই যে 1:15, এটা হলো স্টলের জন্য। এটাকে বলে স্টল, মানে তুমি তো আগেই পড়ে আসছো, শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, ছোট ছোট এয়ারক্রাফটের জন্য এই কাজটা করা যায় আর কি। তো যখন এটা একটা অ্যাপ্লিকেশন দেখাইলাম তোমাদের, যে তখন আমি দেখালাম আপনারা বলছেন মেট্রো যদি এদিক দিয়ে যায় অনুমোদন দেওয়া গেল না, কারণ আমাদের প্লেন উঠানামা করে। কিন্তু আমি যখন নব থিয়েটারের স্লোপটা আঁকলাম দেখলাম এটার হাইটটা এটার নিচেই আছে, এটা বাধা হবে না। তো এটা যদি বাধা না হয়, তাহলে এই যে স্লোপটা আঁকছি, তাহলে এটা মেট্রোর একটা শ্যাডো, শ্যাডো স্ট্রাকচার। শ্যাডো মানে কি? এর তলায় আছে, কিন্তু সামহাও ওরা দেয় নাই। আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন করছি, তখন তোমরাও হয়তো এরকম যদি কখনো আসে, এরকম অবস্টাকেল লিমিটেশন সার্ফেসটা আঁকবা। এটা হচ্ছে হইল হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এয়ারপোর্টের এই যে আইকাও বলছে 1:5। হুম। তো এই যে রেশিওটা বলছে যেটা 2% হয়, সেটা আমি আঁকছি। একে স্লোপটাকে এস্টাবলিশ করলেই এটাই হলো অবস্টাকেল লিমিটেশন সার্ফেস। তো যে কোনো একটা পয়েন্টে, যে এই পয়েন্টে কতটুকু পর্যন্ত স্ট্রাকচার করা যাবে, এই যে 48 ফিট বা 14.6 মিটার, এই জায়গায় কতটুকু স্ট্রাকচার করা যাবে? 26 মিটার পর্যন্ত করা যাবে। তো দেখো আমি কুরিলের প্ল্যান আমি করছি, কুরিলটা এইভাবে করে হাইটটাকে, লাইটের হাইটটাকে একটু কমাই দিছি, কমাই দিয়ে বলছি যে এখন এই লাইনের নিচে আছে। যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানানো হলো তখন এটার উপর দিয়ে যেতে চেয়েছিল, কিন্তু উপর দিয়ে গেলে এই প্লেনের সাথে কিন্তু বাড়ি খায়।
সেই জন্য দেখবা কুড়িলের পাশ দিক দিয়ে গেছে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কিভাবে বের করছি আমরা? ওই যে দেখো, এটা ভুল লিখছি, চ্যাপ্টার 4, কিন্তু লিখতে হবে অ্যানেক্স 14। অ্যানেক্স 14 লিখতে হবে আর কি। তো তাহলে বুঝলা যে কতটুকু উচ্চতা পর্যন্ত যাওয়া যাবে এটা তোমার অপশন না, রাদার আইকাকে ফলো করে তার স্লোপ একে যত দূরে যাবা। এটা হলো জিরো ডেটা, মানে জিরো এলিভেশন, এটা হলো জিরো কোঅর্ডিনেট। এখান থেকে যত দূরে যাবা মিটার বাড়তে থাকবে। স্লোপ দিয়ে হিসাব করো আমি এখানে কত পাবো, এখানে হিসাব করো কত পাবো। সেইভাবে প্ল্যান এবং ডিজাইন করতে হয়। তো এখানে এই জায়গায় বলে দিছে, তার মানে জিরো হাইট হচ্ছে হলো গিয়ে, যেটা স্টপ ওয়ে বলে, 3000 ফিট। এরপরে 1 ফিট করে বাড়তে থাকে, 1 ফিট করে এভরি 50 ফিট। 2% মানে কি, তাই তো? 1 ফিট করে বাড়বে প্রতি 50 ফিটে। এই কতটুক পর্যন্ত? ওই 1300। এই জায়গা যেইভাবে, অতগুলি এগুলো মনে রাখার দরকার নাই। মানে আইকাও কতগুলি গাইডলাইন এখানে দিয়ে দিছে আর কি। হুম। এরপরে ছিল এলিভেশনটা। এলিভেশন বলতে আমরা জানি ড্যাটাম হচ্ছে হলো মিন সি লেভেল। মিন সি লেভেল, সি লেভেলের রেসপেক্টে আমরা যে কোনো জিনিসের উচ্চতা, ভূমির উচ্চতা বলি। কেন? এই এই সিটাই আমাদের বিভিন্ন দেশের সাথে কানেক্ট করে। যেই পানি কক্সেস বাজারে আছে সেই পানি কিন্তু ইন্দোনেশিয়াতে গেছে, মালয়েশিয়াতে গেছে এবং ইন্ডিয়াতে গেছে। ওরাও কিন্তু সাগর পাড়ে গেলে যেই জায়গায় পানি দেখে আমরাও কিন্তু একই উচ্চতায় দেখি। কিন্তু পৃথিবী যেহেতু গোল, এই জন্য পানিটাও কিন্তু কার্ভে আছে, পৃথিবী কার্ভে আছে, ও কার্ভে। কিন্তু কার্ভ হলো এটা একটা লেভেল গ্রাউন্ড। আমার পানির উচ্চতা যেখানে আছে ইন্ডিয়াটাও কিন্তু সেম, কারণ পানি একটা ফ্লুইড জিনিস। ও বেশ সময় দিলে পরে একই উচ্চতা ধারণ করে। তো এখন গ্র্যাভিটেশনালের জন্য এটা কার্ভে থাকে। তো সেই কারণে মিন সি লেভেলের রেসপেক্টে আমি কোনো জিনিসের উচ্চতা বলবো। তো এখানে সেইটাই বলছে যে ভাই, তুমি যত উপরের দিকে যাবা ডেনসিটি অফ এয়ারটা কমে যাবে। হুম। তো কমে গেলে রানওয়ে লেনটা কিন্তু বেশি দরকার হয়। তো আমরা তো সাইজ নিয়ে কথা বলছিলাম, ফ্যাক্টর। দেন ওই যে যেটা আগেই বলছি, নাম্বার অফ রানওয়ে কয়টা লাগবে, শুধু রানওয়ে না, রানওয়ে যদি 2টা লাগে তাহলে বেশি প্লেন আসবে। বেশি প্লেন আসলে গত ক্লাসে যে অ্যাপ্রনটা শিখছো, যেখানে প্লেন উঠানামা করা, যাত্রী উঠানামা করার জন্য দাঁড়ায়, সেখানেও ফ্যাসিলিটি দিতে হবে এবং পার্কিং এর জন্য ফ্যাসিলিটি দিতে হবে। তার মানে কি, বেশি প্লেন, রানওয়ের সংখ্যা বেশি, যাত্রী উঠানামা করার জন্য তাকে অ্যাপ্রনে বোর্ডিং ব্রিজ দিতে হবে, পার্কিং এর জন্য জায়গা দিতে হবে, তার মানে সাইজ বাড়তে থাকবে। এই জন্যই বলতেছে এয়ারের ট্রাফিক ভলিউমটা কত, সেটাও কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর ফর, মানে ডিটারমাইনিং দ্য সাইজ অফ দ্য এয়ারপোর্ট। মেট্রোলজিক্যাল কন্ডিশনটা, এটা হলো অ্যাটমসফিয়ার প্রেশার, টেম্পারেচার, উইন্ড, ফগ, ক্লাউড, এগুলির উপর ডিপেন্ড করে। তো এটা তো আমরা আগেই বলছি যে প্রেশার যত কম হবে বাতাস তত পাতলা হবে, অথবা যত হট হবে হটে বাতাস পাতলা হয়ে যায়। তো টেম্পারেচার এটা একটা ফ্যাক্টর কিন্তু। যেমন সৌদি আরবে টেম্পারেচার বেশি, বাতাসটা হালকা হয়ে উপরের দিকে চলে যাবে, তাহলে ওর ডেন্সিটি কিন্তু কম থাকবে। তো কোনো কারণে যদি টেম্পারেচারও বেশি হয় আবার প্রেশারও কম হয়, এটা কম্বাইন্ড ইফেক্ট হয়, তখন ম্যাক্সিমাম রানওয়ে লেন্থ দরকার হয় কি। তো এটার আমরা অঙ্ক একটা করব, দেখবা অঙ্ক করলে তোমরা টের পাবা যে আসলেও এটা কিভাবে এফেক্ট করে।
উইন্ড একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কারণ প্লেন উঠানামা করে অনেকটা পালের মতন। যেদিকে যাবা সেই ডিরেকশনে যদি তোমাকে উইন্ড ঠেলে নিয়ে না গিয়ে উল্টা দিক থেকে আসে, তাহলে কিন্তু তোমার ভেজাল আছে। তো নৌ না মাঝি কি চায়, যেই ডিরেকশনে যাচ্ছি ওই ডিরেকশনে যদি বাতাস ফ্লো করে পালটা উঠায় দেয়, তার আর বইটা বওয়া লাগে না। প্লেনেরও পাইলট দেখে আমাকে বাতাসের সাথে ধাক্কা দিয়ে উপরে উঠতে হবে, বাতাসের ফ্রিকশন দিয়েই আমাকে নামতে হবে। তো ও সবসময় এগেইনস্ট দ্য উইন্ড, অর্থাৎ যেদিক থেকে বাতাসটা আসতেছে তার উল্টা দিক থেকে নামায়। তো বাতাসের যত ফোর্স থাকবে, নামতেও তাড়াতাড়ি নেমে যেতে পারবে, উঠেও যাবে তাড়াতাড়ি। সো উইন্ডের ডিরেকশন দিয়েই কিন্তু রানওয়ের ডিরেকশন হয় সারা বছর। উইন্ড বিভিন্ন ডিরেকশন থেকে আসা যাওয়া করে। তো তোমার বের করতে হবে বছরের ম্যাক্সিমাম সময় কোন ডিরেকশনে যায়। আমাদের মতো দেশে, যেখানে অনেক ভেতরে রানওয়ে, কোনো ঝামেলা হয় না, যে কারণে একটা ডিরেকশন দিলে পরে হয়ে যায়। কিন্তু যে সাগর পারে অথবা দ্বীপ দেশ, দ্বীপ দেশের চতুর্দিক থেকে বাতাস বয়, তার প্লেন কম উঠানামা করলেও বছরের বিভিন্ন সময় বিভিন্ন দিকে স্ট্রং উইন্ড থাকে। সেই হিসাবে তাকে মাল্টিপল রানওয়ে করতে হয়। মানে প্লেন বেশি হলে দুইটা রানওয়ে লাগে, এখানে কিন্তু তা না। উইন্ড যদি মাল্টিপল ডিরেকশন থেকে সারা বছর বয়, তাহলে তোমাকে সেইভাবে অ্যালাইন করে রানওয়ে মাল্টিপল করে দিতে হবে। তো সেই তার মানে কি, মাল্টিপল করা মানে হলো এয়ারপোর্টের সাইজটা বেড়ে গেল। আমাদের রানওয়েটা খুব ভালো, একদম কাম কন্ডিশনে আছে। তো সুতরাং আমরা একটা একটা রানওয়ে দিয়ে চলে যেতে পারছি। অনেকে কিন্তু একটা রানওয়ে দিয়ে পারে না। হুম। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যে তুমি ম্যাক্সিমাম কত ডিগ্রি বাতাসের সাথে অ্যালাউ করতে পারো? 30 ডিগ্রি। তার থেকে বেশি ডিগ্রি হলে ক্রস উইন্ড ইফেক্ট বলে, তোমাকে ঠেলা দিয়ে নিয়ে চলে যাবে, এই যে ক্রস উইন্ড কম্পোনেন্ট। আর তোমাকে মানে কি প্লেনটাকে ধাক্কা দিবে, ল্যাটারালি ধাক্কা দিবে। কারণ আকাশে তো কোনো কিছু কামড় দিয়ে ধরে রাখার কিছু নাই। নদীতে এবং পানি, পানিতে এবং বাতাসে যেই যান চলে এটা কিন্তু ঝুঁকিপূর্ণ। কিন্তু রাস্তায় যেটা চলে এ সব সময় কিন্তু একটা জিনিসের উপরে সাপোর্ট আছে, এবং সে ব্রেক দিয়ে আটকে রাখতে পারে। কিন্তু কিন্তু আকাশে কিন্তু বেশি বাতাস থাকলে পাইলটের করার কিছু থাকে না। পাইলট একটা চাবে, বাতাস তাকে অন্যদিকে নিয়ে যাবে। কিন্তু বাতাসের ডিরেকশনটা যদি তার চলার ডিরেকশনের সাথে থাকে তাহলে ঝামেলা নাই। কিন্তু তার পাশ থেকে যদি আসে, এই জন্য বলা হয়েছে এটা 30 ডিগ্রির বেশি যেন না হয়। হইলে কি হবে? আরেকটা রানওয়ে করতে হবে। কেন? উঠানামাটা আনসেফ হবে। পরেরটা তো ভিজিবিলিটি বলছি, যে যদি ফগ থাকে, সব সময় বৃষ্টি পড়ে, অথবা স্মোক থাকে, তখন দৃষ্টি প্রতিবন্ধকতা হয়। কনফিউশন যদি থাকে, রানওয়ে একটু বেশি করে বানাইতে হয়। এই তখন রানওয়ে সাইজটা বেড়ে যায়। তখন আবার ইনস্ট্রুমেন্ট দিয়ে নামাইতে হয়, যে কিছুই দেখা যাচ্ছে না, নামতেই হবে। তখন অটো পাইলট মোডে চলে যায়, পাইলট কিছু করে না, তাকে ডিরেকশন দিয়ে দিয়ে নামানো হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে। তো ওইটা তো ঝুঁকিপূর্ণ। তো তাহলে এই যে একটু বেশি রানওয়ে করতে, লম্বা রানওয়ে করতে হয়, এই যে লঙ্গার রানওয়ে দরকার হয়।
এতক্ষণ আমরা দেখতেছিলাম সাইজ। নাও ইফ উই সি এয়ারপোর্ট সাইট সিলেকশন, কোন জায়গায় বানাবা। সাইট সিলেকশনের ফ্যাক্টর গুলিও আছে, অপারেশনাল ফ্যাক্টর। অপারেশনাল ফ্যাক্টর গুলির মধ্যে কি আছে? ট্রাফিক ভলিউম, ক্রস উইন্ড কম্পোনেন্ট, এবং অন্য এয়ারপোর্টের সাথে তার সম্পর্কটা কেমন বা দূরত্বটা কেমন। এগুলি হলো অপারেশনাল ফ্যাক্টর। কাছেই একটা রানওয়ে আছে, বানানো যাবে না, কারণ ওই রানওয়ের জেনারেটেড যেই প্লেনগুলি আসবে, আকাশের মধ্যে দুই রানওয়ের প্লেনের ভেজাল হয়ে যাবে। এবং যেই সাইটের মধ্যে ক্রস উইন্ড আছে 30 ডিগ্রির বেশি ডিগ্রিতে, বিভিন্ন সময় বিভিন্ন ডিরেকশনে বাতাস বয় না, এটা পারা যাবে না। দেন ট্রাফিক ভলিউম কম হলে তুমি যে কোনো জায়গায় বানায় ফেলতে পারবা, কিন্তু এটা যদি দেখা যায় প্রচুর বাড়বে ভবিষ্যতে, তাহলে এক্সপানশনের প্রভিশন থাকতে হবে। ওরকম জায়গায় গিয়ে তুমি সাইটটা সিলেক্ট করবা। সাইট সিলেকশনের জন্য তাহলে ভলিউমটা ডিপেন্ড করে, ভলিউমের উপরে সাইজ ডিপেন্ড করে। এই সাইজের জায়গা পাইতে গেলে যে কোনো জায়গায় পাওয়া যায় না, তাহলে তোমার সাইট সিলেকশনটা হবে ভলিউমের উপরেও। এখানেও মেট্রোলজিক্যাল যেইটা আছে, তোমার কি কাজ হবে। তুমি এতক্ষণ জানলা যে জায়গায় ভিজিবিলিটি দরকার পুয়ার হয়, সেই জায়গায় রানওয়ে বেশি দিতে হয়, তো খরচ বেশি হয়ে যাবে না। যেই জায়গায় উঁচু হয়, টেম্পারেচার বেশি হয়, সেই জায়গাও কিন্তু রানওয়ে অনেক বড় করতে হয়, তো খরচ বেড়ে যাবে, ইকোনমিক্যাল হবে না। সাইট সিলেকশনের সময় কেউ যদি বলে এই জায়গার টেম্পারেচারটা চমৎকার, প্রেসারও ফল করে না, এখানে মেঘও হয় না এবং ফগও হয় না, তখন তুমি বলবা আমি তাহলে ইকোনমিক্যাল একটা রানওয়ে বানাই দিতে পারবো, ঝুঁকি থাকবে না কিন্তু সস্তায় হবে। কেন? সাইটটাই, ক্যারেক্টারিস্টিক্সটাই হলো এইটা, এই কারণেই আমি এই সাইটটা সিলেক্ট করলাম। তাহলে মেট্রোলজিক্যাল কন্ডিশন যেখানে ভালো পাওয়া যাবে, টেম্পারেচার, উইন্ড এবং ভিজিবিলিটি, তাহলে ডিসাইডিং ফ্যাক্টর হবে ওইটা। তো অপারেশনাল গেল, ওয়েদার গেল, এবার হচ্ছে হলো গিয়ে ফিজিক্যাল। ফিজিক্যালটা হচ্ছে হলো গিয়ে কতগুলি জিনিস এর আগেই তুমি দেখছো। অবস্ট্রাকশন যদি থাকে তাহলে রানওয়ে ছোট করতে হয়, বড় প্লেন নামানো যায় না। তো তুমি বলবে যে না, আমাকে আরো ভালো জায়গা দেখান যেখানে আশেপাশে কোনো অবস্ট্রাকশন নাই। তাহলে তুমি কি বললা, আমি সাইট সিলেকশন করছি অবস্ট্রাকশন ফ্রি যেন হয়, ভালো একটা জায়গা পাইলা। তাহলে আসবে কিভাবে? এখানে অ্যাক্সেসিবিলিটি তো নাই। রাস্তা বানাই দিতে পারেন কিন্তু ট্রেন তো নাই, মাল্টিমোডাল অ্যাক্সেসিবিলিটি তো নাই। তাহলে সাইট সিলেকশনটা এমন ভাবে করতে হয় যেখানে মাল্টিমোডাল কানেক্টিভিটি ফ্যাসিলিটি, কারণ রানওয়ে বা এয়ারপোর্ট একটা ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটি, ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার এখান দিয়ে চলা আসা যাওয়া করে, তাকে নামাই দিলেই হবে না, তাকে ডেস্টিনেশনে যাওয়ার মতন কানেক্টিভিটি দিতে হবে। তুমি যদি দেখো একটা রেল লাইনও আছে, একটা না পাশে নদীও আছে, আবার একটা রাস্তা বানাই দিলেই হবে, তাহলে তুমি বলবো মাল্টি মোডাল ফ্যাসিলিটি এখানে আছে, সুতরাং সাইটটা আমি যদি এয়ারপোর্ট তৈরি করি, যারা ব্যবহার করবে তাদের যাওয়া আসা অনেক সুবিধা হবে। দেন টপোগ্রাফি, যেটা নিয়ে এই যে এটার সাথে জড়িত ন্যাচারাল টপোগ্রাফিটা, তো অ্যাপ্রোচের কথা বলছিল, এটা পুরোটা পুরো এলাকার টপোগ্রাফির উপরে ডিপেন্ড করে। এবং এই টপোগ্রাফির সাথে আমি যদি এক্সটেন্ডেড বলি, আমাদের রানওয়েগুলিও এখন কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। ঢাকার থেকে একসময় দূরে মনে হতো, কিন্তু এখন ঢাকার ভিতরেই সে ঢুকে গেছে। তো প্লেন কিন্তু আরবান এরিয়াতে থাকে না, তার মানে এখানে ফ্ল্যাট ল্যান্ড, কিন্তু এখন যদি রিয়েল টপোগ্রাফি দেখো কত যে উঁচু উঁচু বিল্ডিং হয়ে গেছে, তাহলে বাধা এসে গেছে তো অনেক।
তো একটা রানওয়ে বা একটা এয়ারপোর্ট কত কিলোমিটার দেখলা? ওই জায়গায় 4 কিলোমিটার পর্যন্ত শহরটাকে বামন বানায় ফেলে, খাটো বানায় ফেলে। তোমার টাকা আছে, সবকিছু আছে, কিন্তু এয়ারপোর্টের জন্য তুমি ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করতে পারবে না, হইলো না তো। তো এই জন্য ফিজিক্যাল লিমিটেশনের মধ্যে এটাও লিখতে পারো যে আরবান এরিয়ার বাইরে করতে হয়, অনেক দূরে করতে হয়, কারণ প্লেন উঠানামা একটা ঝুঁকিপূর্ণ জিনিস। যদি ক্র্যাশ করে ফ্যাটালিটি অনেক বেশি হয়। তো হালকা পাতলা গ্রাম গ্রাম মনে হয় সেই সব জায়গায় চলে গেলে ঝুঁকি কমে গেল, কারো বিল্ডিং বানানোর জন্য রেস্ট্রিকশনও দেওয়া গেল না। অবশ্যই মাটির কন্ডিশন যদি ভালো হয়, ড্রেনেজ যদি ভালো হয়, অ্যাডেড অ্যাডভান্টেজ পাওয়া যায়। আমাদের রানওয়ে যেমন। আড়িয়াল বিলে একটা হওয়ার কথা ছিল, ওটার ব্যাপারে কিছু জানেন স্যার? আরেকবার বলো। আড়িয়াল বিলের এখানে একটা হওয়ার কথা ছিল, এয়ারপোর্ট। না, এগুলি তো না, এগুলি কোনো প্রসপেক্ট নাই আর কি। এগুলি বাধার মুখে পড়ছিল, যেই কারণে এখন এটা খুব খারাপ অবস্থা। হুম। তো আমরা আসলে ক্যাপিটালে তুমি যে আশেপাশেও দেখো, সবার দুইটা করে রানওয়ে। আচ্ছা, সবার দুইটা করে এয়ারপোর্ট, একটা ডোমেস্টিকের জন্য এবং ফাইটার প্লেনের জন্য, একটা ইন্টারন্যাশনালের জন্য। ইন্টারন্যাশনালটা দুইটা করে রানওয়ে। তার মানে কি, যারা স্বপ্ন বড় তাদের ইনফ্রাস্ট্রাকচারটাও কিন্তু ম্যাচিং হতে হয়। আমি ভিয়েতনামেরটা দেখছি, কেলকাটারটা দেখছি, কায়েদে আজম দেখছি, করাচিরটা দেখছি, আশেপাশে যারাই আছে এটা নিজেও কমন সেন্স অ্যাপ্লাই করে। একটা রানওয়ে দিয়ে মেনটেনেন্স করতে গেলেও তো তোমার প্লেন ওঠানামা বন্ধ রাখতে হবে, চারটিখানি কথা। আর এটা রাজধানী না, রাজধানীতে তো অনেক মানুষ এখান থেকে আসা যাওয়া করবে, বিদেশ থেকে ইনভেস্টররা আসবে। সো দুইটা মিনিমাম। কিন্তু আমরা কেউ এসব জিনিস নিয়ে ভাবি না। এই দেশটা উন্নয়ন করে কিন্তু পরিকল্পনা না। এই দেশটা হলো ঠেকা দেওয়ার দেশ। সমস্যা দেখবে, ঠেকা দিবে। পরিকল্পনা করে দূরদর্শী হয়ে অনেক বৎসরের সমাধান দিবে, এইটা নাই আমাদের এখানে। এবং যারা যারা এই ডিসিশন গুলি নেয় তারা ওই লাইনেরও না, এটাই একটা অসুবিধা হয়ে গেছে। মনে করো যারা ভালো ফাইটার প্লেন চালায় এয়ারফোর্সের, তারা বসে যায় এই বিমানের দায়িত্বে নিয়ে। কিন্তু বিমান তো এটা একটা সার্ভিস। তুমি যাবা, একটা সেবা দিবে, সেবার মান দিয়ে তোমার কাছ থেকে কিছু পয়সা নিবে। তাহলে যে বিজনেস করে তার মেন্টালিটি কিন্তু অন্যরকম। আমি সেবার মান বাড়াবো, যাত্রী বাড়বে, তাহলে আমার তো রানওয়ে লাগবে মাল্টিপল, আমার তো টার্মিনালের আরো ক্যাপাসিটি বাড়াইতে হবে। এই সারাক্ষণ বিজনেস মডেলটা অন্যরকম থাকে। আর যে আজীবন ফাইটার চালায়া কত হাজার ঘন্টা সে চালাইছে, অনেকগুলি স্টার পাইছে, সে যখন এ কর্তা ব্যক্তি হয় তখন তার ভিশনটা খুব ন্যারো থাকে। সে আবার কন্টিনিউ করে না। এয়ারফোর্সের থেকে যারা আসে হয়তো 2 বছর, 3 বছর, সো এরকম আসছে গেছে, আসছে গান, কাকে জিজ্ঞাসা করবা যে ভাই আপনারা যে আসলেন গেলেন, বাংলাদেশে কেন দুইটা করে রানওয়ে নাই, ইনক্লুডিং ক্যাপিটাল? তো আচ্ছা, অন্যরা কি করছে? ভাই আমেরিকাও দেখবো না, জাপানও দেখবো না, আশেপাশের সবাই তো দুইটা করে রানওয়ে করছে। তার মানে কি আমাদের ঘাটতি আছে এই জায়গার মধ্যে, যার যেটা কাজ না সে সেটার দায়িত্বে বসে এবং দায় নেয় না। আসে 2 মাসের, 2 বছরের জন্য, চলে গেলে আরেকজন আসলো, তাকে জিজ্ঞাসা করলে আচ্ছা আমার তো প্রেক্ষাপট দেখতে হবে, আগের জন কেন করেছিল, হ্যাঁ হয়ে গেল শেষ। অন্য দেশে কিন্তু একদম আপনারে বসাইছিলাম, আপনি করেন নাই কেন? এবং যাকে বসায় সে এই লাইনেরই লোক। তো যার কাজ সে যখন বসে সে তো দূরদর্শী হয়, সে তো হোঁচটকে শিখে না। তা আমাদের নৌ বলো, বিমান বলো, সব জায়গার মধ্যে
আমরা এগুলি যাদেরকে দিয়ে রাখছি তারা কিন্তু এই এই পেশার না। কেউ হয়তো শিপ চালাইতো ভালো, ফ্রিগেট চালাইতো ভালো, তাকে দিয়ে দিলাম আমরা চিটাগাং পোর্ট অথরিটিতে। তো হবেটা কি, তার তো সেই জ্ঞানটা নাই তো। এগুলি সেবা, এগুলি সার্ভিস। সার্ভিস দিতে গেলে তোমাকে কিন্তু আধুনিক ওই লাইনের তোমার লোক হতো। পুরো পৃথিবীতে আমরা ছাড়া সবাই অ্যাডভার্টাইজ দিয়ে নেয়, ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজ দিয়ে নেয়। যেমন কোচ নিবা, কোচ তো যাকে তাকে বানানো যাবে না যে আমি অমুক বাহিনীর, আমি 10 বার খেলছি, আমারে কোচ বানান। বানাই দিতা তাহলে কোনোদিন আমরা কিন্তু আন্তর্জাতিক প্লেয়ার বানাইতে পারতাম না। কোচ বানানোর জন্য কি বলে, ভাই পৃথিবী বিখ্যাত কে আছো সে আসো, তার মানে আমরা স্যালারি দিব বেশি, এবং যে আসবে এই লাইনেরই, সে শয়ে শয়ে গোল দিয়ে আসছে, সে জানে গোল দিতে গেলে কি করতে হয়। আর আমরা হইলো কোনো দিন এয়ারপোর্ট সার্ভিসের সাথে জড়িত না, আমরা পানিপথের সার্ভিসের সাথে জড়িত না, আমরা সবাই চলে আসি এইসব জায়গার মধ্যে। দুর্ভাগ্য আমাদের। সম্ভাবনা অনেক ছিল, কারণ আমাদের বিদেশে এই যে রেমিটেন্স যোদ্ধা আছে 1 কোটি মানুষ, যা আশা করে যাত্রী পাওয়া বাইরে অনেক কঠিন, টুরিস্ট হিসাবে যাত্রী পায়। আমরা কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারা যাওয়া আসার মধ্যেই আছে। দুইটা ঈদের সময় পাই, হজের সময় পাই, হজ তো বাধা ধরা। আমাদের দেশে সম্ভাবনা ছিল অনেক, পপুলেশনও বেশি। কেউ যদি ওই জায়গায় ভিশনারি বসাইতো, অর্থাৎ যার কাজ তাকে বসাইতো, অ্যাটলিস্ট 20-30 বছর আগে ঢাকায় হয়তো দুইটা এয়ারপোর্ট থাকতো, একটার মধ্যে আন্তর্জাতিকটার মধ্যে দুইটা করে রানওয়ে থাকতো। এবং সিভিল এয়ারপোর্টের মধ্যে কখনো এই এয়ারফোর্সের ফাইটার গুলি উঠানামা করতো না। অনেক ধরনের প্রবলেম হয়। তো এনিওয়ে, আমাদের এখানে আমরা এটার ধারে কাছে নাই। আরেকটা সিমিলার টাইপেরই আর কি টপিক আমি দেখাচ্ছি, সেটা হলো এয়ারপোর্ট লেআউট প্ল্যানিং। এটা খেয়াল রাখবা, সাইজও না সাইটও না, লেআউট কেমন হবে, উত্তর দক্ষিণে হবে না পূর্ব পশ্চিমে হবে, নাকি একটা রানওয়ে হবে নাকি দুইটা রানওয়ে হবে, দুইটা রানওয়ে হইলে টার্মিনালটা কোথায় থাকবে, এটা কি মাঝখানে থাকবে নাকি এক সাইডে টার্মিনাল আরেক সাইডে দুইটা পর পর রানওয়ে থাকবে। এই যে এটার নামই হলো লেআউট প্ল্যানিং। এটার মধ্যে কি কি জিনিস থাকবে, রানওয়ে ওরিয়েন্টেশন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। শুনছো? সিম কি দুপুরে সিম দে লিখে দে কি দুপুরে সৈকত লাইন বন্ধ কর তোমার। তোমার কি মনে হয় এরা কি ক্লাসে ঢুকছে না নূর বাজারে আলম, আসছে? তো এরপরে হলো কনফিগারেশন, যেটা বলছিলাম, এটা কি সমান্তরাল হবে নাকি ক্রস হবে, এগুলিকে, এটা হলো এই লেআউটের আন্ডারে পড়বে আর কি। দেন টেক্সিওয়েটা কি সেন্টার টেক্সিওয়ে দিয়ে হবে নাকি এন টেক্সিওয়ে দিয়ে হবে, অ্যাপ্রনটা কি, বিল্ডিংটা কোথায়। হ্যাঁ, ট্রানজিট মানে ফ্যাসিলিটি মানে হলো তুমি প্লেন দিয়ে আসছো, বাসায় তো যাবা, হ্যাঁ তাহলে তোমার ট্রানজিট কি হবে। তুমি মনে করো ট্রেন দিয়ে যাবা, বাস দিয়ে যাবা, তাহলে বাস স্টপ রাখতে হবে তো। আমাদের এখানে নাই, কোনো এয়ারপোর্টের মধ্যে বাস স্টপ নাই, মানে আমরা চিন্তাও করি না যে এরা আসবে কিভাবে। অত্যন্ত দুর্ভাগ্য। আর এত ন্যূনতম জিনিস বাইরে ডেডিকেটেড
বাস সার্ভিস থাকে, ডেডিকেটেড ট্রেন সার্ভিস থাকে, ডেডিকেটেড এক্সপ্রেসওয়ে থাকে, কারণ জানে এখানে একটা আন্তর্জাতিক, এটা একটা সার্ভিস, তুমি দেরি করলে বাসের মতো বসবে না, ও চলে যাবে, তোমাকে ছেড়েই চলে যাবে, আর চলে যাওয়া মানে বিপদ। তো যা হোক, এই জন্য আরেকটা আছে যে তুমি ঢাকায় নামছো, আসলে যাবা চিটাগং এ, তো তুমি তো আভ্যন্তরীণ ফ্লাইটেও তো যেতে পারো, তাহলে কেন তোমাকে মেইন এয়ারপোর্ট থেকে বের হয়ে তারপরে ডোমেস্টিকে যেতে হবে? এটা যে প্লেন বানাইছে সে তো ধরেই নিতে পারে, কেউ কেউ তো ছোট প্লেনে করে সে বাইরের ডিস্ট্রিক্টে যাবে, তাহলে ভেতর দিক দিয়ে এই যে এগুলিকে বলা হয় লেআউট। আমাদের যেমন লেআউটটা কেমন হলো, একটা ভুল লেআউট, তাকে আগে বের হইতে হবে, তারপর বাইরের দিক দিয়ে লাগেজ নিয়ে আসতে হবে, তারপরে ডোমেস্টিকে ঢুকতে হবে, তার মানে আমার লেআউট প্ল্যানটা খারাপ। লেআউটটা হওয়া উচিত ছিল ইন্টিগ্রেটেড, সমন্বিত, ভেতর দিয়ে চলে আসবে, বাইরে আসবে কেন? এনিওয়ে, এবং এটার জন্য আগেরটার মতনও যে যেমন ক্রস উইন্ডটা ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের বলছিলাম যে একটা রানওয়ে অনেকের হয় না, দুইটা রানওয়ে কখন দরকার হয়, বেশি প্লেন হইলে, কিন্তু অনেকের কম প্লেন তাও দুইটা রানওয়ে লাগে। বছরের বিভিন্ন সময় বিভিন্ন ডিরেকশনে উইন্ড হয়, যেটা 30 ডিগ্রির বেশি হয়ে যায়। তাহলে লেআউটটা মানে কি ভাই? ওইটা বানানোর সময় কি ক্রস সিজার বানাবেন, ক্রস বানাবেন, নাকি কেমনে বানাবেন দেখান। তো এই তখন এই কনফিগারেশনটার, লেআউট কনফিগারেশন এবং ওরিয়েন্টেশন দিকের উপরে ডিপেন্ড করে পুরো এয়ারপোর্টের ওভারঅল সাইজটা আসবে, এবং তার কোন দিকে চওড়া হবে, লম্বা হবে, লেআউট যেটাকে বলা হয় সেটা নির্ধারণ হবে। এছাড়া ভলিউম একই জিনিস ফেরত আসবে, কারণ দুইটা রানওয়ে হলে ডেফিনেটলি তার সাইজ, ভলিউম অন্যরকম হবে। হ্যাঁ, এবং এখানে আরেকটা জিনিস আছে যে ফিউচার এক্সটেনশন, কোন দিকে বাড়াবা, দক্ষিণ দিকে না পূর্ব দিকে, এগুলো হলো লেআউট। নাকি আমাদের উম, কোথাও তো অবশ্য নাই, থাকলে পরে অনেকে করে কি, এয়ারপোর্টটা মাঝখানে রাখে, টার্মিনালটা মাঝখানে রাখে, রেখে দুই পাশে দিয়ে দেয় টার্মিনাল। কেউ কেউ অবশ্য এক পাশেই টার্মিনাল রাখে, দূরে দুইটা করে নেয় আর কি। হুম। তো যা হোক, অন্যগুলি যেগুলি কমন সেগুলি আর দেখাচ্ছি না, কারণ এই টপোগ্রাফির উপর ডিপেন্ড করে, লেন্থ ডিপেন্ড করে, নাম্বার ডিপেন্ড করে, তখন লেআউটটাও তাহলে চেঞ্জ হয়ে যাবে। লেআউট মানে হলো অনেকটা শেপ, এবং রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রন, এগুলির স্ট্রাকচারাল ডিস্ট্রিবিউশনটা, এগুলি কোথায় দিলে সবটা মিলে হবে লেআউট। বিল্ডিং এর লেআউট বলে না, রুম, মাস্টার বেড কোনটা হবে, তারপরে হচ্ছিল ড্রয়িং রুম কোনটা হবে, এই যে লোকেশন দেখাচ্ছ, কার পরে কে, কিচেনটা কোথায়, ওইটা হলো লেআউট। আবার বিল্ডিং এর একটা সাইজ আছে, বিল্ডিং এর একটা, সরি, রুমের একটা সাইজ আছে, রুমের একটা লুকে, মাস্টার বেডটা ভাই আমি সবসময় সাউথে দিতে চাই, এই, ওটা হলো লোকেশন সেট করলা, সাইজটা কিন্তু 14 ফিটের কম দিবেন না, এটা হইলো। কিন্তু লেআউট প্ল্যানটা কেমন হবে? মাস্টার বেড তো একটা দিয়ে বিল্ডিং হবে না, ফ্ল্যাট হবে না। অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড, আকাশ কুসুম চিন্তা করলে তো লাভ হবে না। সুতরাং তোমার লেআউটটা একদম চাপা হবে নাকি বিলাসী হবে, সেটা ডিপেন্ডস করে অ্যাভেলেবিলিটি অফ দ্য ল্যান্ড। বারবার দেখো এই যে টার্মিনাল ফ্যাসিলিটির উপরেও এটা আসে, একটা কানেক্টিং ফ্যাসিলিটি, আর একটা হলো ভিতরে ঢোকার পর এটা কি 5 তারা হোটেল হবে নাকি 3 তারা হোটেল হবে, সেইভাবে তোমাদেরকে কিন্তু এইটা দিতে হয়। যেমন কেউ কেউ তোমাকে হাঁটতে হবে না, তোমাকে একই জিনিস আমি আর রিপিট করলাম না, আগেরটার মতনই ক্রস উইন্ড ইফেক্টটাও কিন্তু
এই লেআউটটাকে করে, এবং ক্রস উইন্ডটাকে শুধু এখানে একটু খেয়াল রাখবা, যেটা ক্রস উইন্ডের উপরে আমি যদি একটা শর্ট নোট লিখতে যাই, তখন এই জায়গার মধ্যে দেখো কোনটা ক্রস উইন্ড। ক্রস উইন্ড হলো মনে করো এইটা হলো রানওয়ে, এটা হলো রানওয়ে। তো বাতাসটা আসতেছে এদিক থেকে, তো প্লেন উঠানামা করে এই ডিরেকশনে, বাতাসটা এই ডিরেকশনে। তো প্লেনটাকে ড্র্যাগ করবে কে? এটার এই যে সাইন কম্পোনেন্টটা, এই যে এইটা হলো সাইন আর এটা হলো কস। আমরা তো ডায়াগোনাল জিনিস যদি আসে, আমরা এটাকে বলি হলো কস কম্পোনেন্ট, আর এটা হলো সাইন কম্পোনেন্ট। তো ভি এর স্পিড যদি জানি, অ্যাঙ্গেল জানি, তাহলে এই ফোর্সটা কত হবে বের করতে পারবো। এই ফোর্সটাই কিন্তু প্লেনটাকে সেন্টার লাইন থেকে সরাই দিতে চেষ্টা করবে। একটু ফোন আসছে। ঘন্টা দুয়েক পরে যদি হয়, আমি ব্যস্ত আছি, ঘন্টা দুয়েক একটা জুমে আছি। বা the direction of the runway must be such as to keep this component to a minimum। এই যে ভি সাইন থেটা, এটা সবচেয়ে মিনিমাম যেন হয়। এটা যদি অ্যাঙ্গেলটা জিরো হয়, তাহলে এই সাইড থেকে কোনো ফোর্সই তো আসবে না, ওইটাই তো বেস্ট। এই অ্যাঙ্গেলটা যত বেশি হবে, এই ডিরেকশনের ফোর্সটা তত বেশি হবে। এই জন্য বলছে এই ডিগ্রিটা যেন 30 ডিগ্রির বেশি না হয়, ন্যারো অ্যাঙ্গেল যেন থাকে, এটার কথাই বলা হয়েছে। আমি জানলাম ক্রস কম্পোনেন্ট কোনটা, ক্রস কম্পোনেন্ট হলো এইটা। আইকাও এর নিয়ম অনুযায়ী কি করতে হবে, সবচেয়ে মিনিমাম রাখতে হবে। সে আবার একটু বলে দিছে যে শুড বি ওরিয়েন্টেড সো দ্যাট, হ্যাঁ, aircraft may be landed at least 95% of the time with crosswind component not exceeding, এটা হলো গিয়ে কিলোমিটারে যদি বলি 25 কিলোমিটার পার আওয়ার। এই যে ভি সাইন থেটা, এটা হিসাব করে স্পিডটা যদি জানো, উইন্ডের স্পিডটা যদি জানো, এইটা যেন 25 কিলোমিটার পার আওয়ার হবে না, এরকম 95% টাইম থাকবে। অর্থাৎ উম, বাড়তে পারে, বাড়াটা যেন সারা বৎসরের, এটা কিন্তু সারা বৎসরের 5% এক্সিড করতে পারে, এই ঝুঁকিটা নেওয়া যায়। কিন্তু রানওয়ের ওরিয়েন্টেশনটা, দিকটা ঠিক রাখার জন্য আগে বাতাসের ম্যাপিং করতে হয়, এটা আমি পড়াবো। এই যে এটাই সেটা, উইন্ড রোজ তৈরি করতে হয়। এটার নাম কি? উইন্ড রোজ। উইন্ড রোজ হইলো সারা বৎসর
তাহলে যেটা বলছিলাম যে কয়েকটা জিনিস লিখবা, এরকম একটা ছবি আঁকবা, এয়ারপোর্টের সেন্ট্রাল লাইনটা দেখাবা, উইন্ড ডিরেকশন দেখাবা, থিটা লিখবা, এই ডায়াগ্রামটা দিয়ে এটা হলো সাইন ভি সাইন থিটা, পরিমাণটা দাও, শুড বি লেস দেন কত, 25 কিলোমিটার পার আওয়ার, এক ড্রয়িং এর মধ্যেই হয়ে যাবে। ক্রস উইং কম্পোনেন্ট লেস দেন 25 কিলোমিটার পার আওয়ার, কত কত সময় ধরে, অ্যাটলিস্ট 95% সময় যদি থাকে তাহলে এই জায়গায় রানওয়েটা একটা রানওয়ে করা যাবে, যদি না থাকে তাহলে দুইটা রানওয়ে করতে হতে পারে। তো এখন এই যে উইন্ডের রেসপেক্টে রানওয়ে ফিট করতে হয়, এটাকে বলা হয় রানওয়ে ওরিয়েন্টেশন। তো এটা তাহলে উইন্ড ডিরেকশনটাকে দেখতে হবে, এটার নাম হলো উইন্ড রোজ। গোলাপ ফুল যেভাবে পাপড়ি ছড়ায় থাকে চতুর্দিকে, তো সারা বছর ধরে রানওয়েতে কিন্তু এই বাতাস বিভিন্ন ডিরেকশনে আসে, এই ডিরেকশনটা আঁকতে হয়। এত কিছু তোমাদের দেখে ঘাবড়াইলে হবে না, খালি খেয়াল রাখো উইন্ড রোজ একটা ডায়াগ্রাম showing the wind direction and the percentage of time the wind may be exceeded or below from this direction। এই জায়গায় দিয়ে দিচ্ছে যে তুমি উইন্ডোজের মধ্যে কি দেখাবো, একটা ডায়াগ্রাম আঁকবা, ডায়াগ্রামটা দেখো কেমন চেহারাটা, এই যে এটা হলো ডায়াগ্রাম। চতুর্দিক থেকে এই যে দেখো নর্থ আছে, সাউথ আছে, ইস্ট আছে, ওয়েস্ট আছে, তারপরে আরো ভাগ করে দিছে কইরে। এই সার্কেলগুলি দিয়ে কিন্তু স্পিডের ম্যাগনিচিউডটা বুঝায়। এটা যদি 25 হয়, এটা হলো 50, এই সার্কেলটা, এটা হলো 75, মানে তীব্রতা বাড়তেছে, তীব্রতা বাড়তেছে। তাহলে তুমি প্রথমে এই ডায়াগ্রামটা যদি আঁকতে চাও, প্রথমে একটা সার্কেল এসে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দাও, দেওয়ার পর এই সে ধরো নর্থ এবং ইস্টের মাঝখানে ভাগ কয়টা, দেখো 1 2 3 4, এই চারটা চারটা করে যদি ভাগ করো এরকম একটা চেহারা পেয়ে যাবা। এখানেও দেখো সাউথ এবং ওয়েস্টের মাঝখানে ভাগ কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা দাগ দিলে পাঁচটা ভাগ হবে। এইভাবে তুমি কতগুলি লাইন আঁকবা এই জায়গাটার মধ্যে। আঁকার পর এইবার এইটা হলো কাম বলে, আমি বলতেছি কাম জিনিস কি, 6 কিলোমিটার পার আওয়ার, এই যে 4 to 6, এই যে 6 কিলোমিটার পার আওয়ার কাম কন্ডিশন কোনটা, এটা হলো এই সার্কেলটা হলো যে ডায়ামিটার দিয়ে আঁকছো আঁকছো, এটাতে একটা স্কেল আছে। তো তুমি এই ডায়ামিটার যদি 6 বলো, এই ডায়ামিটারটা হবে 25-এর, এই ডায়ামিটারটা হবে 50-এর, এই ডায়ামিটারটা হবে 75, 25 25 করে বাড়তেছে, এই ডায়ামিটারটা হবে 100 কিলোমিটার পার আওয়ার। সো তুমি এখন যদি বলে এই যে পাইয়ের একটা স্লাইস, হ্যাঁ, এইটা কি বুঝায়, যে এইটা হলো 25 কিলোমিটার এবং 6 কিলোমিটারের মাঝখানের উইন্ড স্পিড বুঝায়। তো মনে করো তুমি একদিন মাপতে গেলা, অথবা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে বললা, ভাই উত্তর দিক থেকে বাতাস আসছে, সারা বছর উত্তর দিক থেকে বাতাস আসছে, মনে করো 30 বার একদম পিওর উত্তর দিক থেকে আসছে। তো তুমি বলবা, ভাই প্রথমটার বলেন তো গতি কত ছিল, তারপরটা কত ছিল। তো একটা যদি বলে ভাই আপনার 12 ছিল, আর একটা ছিল 13, এই সবগুলি কিন্তু এই উত্তর দিক থেকে আসছে এই রেঞ্জের মধ্যে কিন্তু। তো সে মনে করো 30 বার উত্তর দিক থেকে স্পিড আসছে, স্পিডটা আবার বিভিন্ন রকম ছিল, তার পার্সেন্টেজ বের করো। যদি 6 থেকে 25-এর মধ্যে যতগুলি স্পিড আসছিল, যতবার, তার পার্সেন্টেজটা করো, এইটা হলো সেই 3.7%। কোন স্পিডের মধ্যে ছিল, এই স্পিডের মধ্যে ছিল। তারপরে কেউ কেউ বলবে একদিন 49 ছিল, এরকম আর ছিল হ্যাঁ একবার 37 ছিল। তো সেটা পার্সেন্টেজ বের করো, এই যে 0.8। খেয়াল রাখবা যত অ্যাবনর্মাল স্পিডে যাবা তার সম্ভাবনা কমে যাবে।
একবার দুইবার হতে পারে, কিন্তু বারবার কোনটা, ওই যে কাম সিচুয়েশনের কাছাকাছি 25-এর ভিতরে, এটা আর আঁকতে হয় না। এটা তো কোনো ঝামেলা না। ঝামেলাটা হলো স্পিডটা বা উইন্ড স্পিড বাড়লে। তো 6-এর বাইরে যতগুলি উইন পাবা তার পার্সেন্টেজ বের করে যে ভ্যালুটা দিবা সেটা হলো সারা বছরের ওই ডিরেকশনের পার্সেন্টেজ অ্যাটলিস্ট এত ছিল। এটাই কথাটা বলছে। দেখো, উইন্ড রোজ, প্রথমে বলবো একটা ডায়াগ্রাম কি দেখায়, উইন্ডের ডিরেকশন দেখায়, পার্সেন্টেজ দিয়ে দেখায়। এই পার্সেন্টেজটা কি? পার্সেন্টেজ অফ টাইম দ্য উইন্ড ব্লো, বুঝতে পারছো? পার্সেন্টেজ অফ টাইম দ্য উইন্ড ব্লো। তাহলে উইন্ডের ডিরেকশন হলো রেডিয়াল লাইন, আর সার্কেলগুলি হলো স্পিড, যে কথাটা বলছি এই ডায়াগ্রামের মধ্যে। এগুলি হলো ডিরেকশন, আর এই সার্কেলগুলি হলো উইন্ডের স্পিড। তো তোমাকে যদি আঁকতে বলি, তখন তুমি জাস্ট এটা একে বলে দিবা, এখানে রেডিয়াল লাইন ইন্ডিকেট উইন্ড ডিরেকশন, আর এই সার্কেলগুলি ইন্ডিকেট করে উইন্ড স্পিড, আর ভ্যালুগুলি ইন্ডিকেট করে পার্সেন্টেজ অফ উইন্ড ব্লোজ, ওই ডিরেকশনে কত পার্সেন্টেজের উইন্ডটা ব্লো করছে সেটা। বুঝতে পারছো? আর বাকিগুলি দেখার দরকার নাই, এগুলি স্কেলে আঁকতে হয় সাধারণত আর কি। বুঝতে পারছো? আর তুমি জানবা এটা 25 মিলিমিটার ইন্টারভেলে, কিলোমিটার পার আওয়ার ইন্টারভেলে আঁকতে হয়। আর আরেকটা কি জিনিস জানলা, এটা জানবা যে 6 কিলোমিটার পার আওয়ার মানে হলো, এটা তোমার আর হিসাব নিকাশ করার দরকার নেই, এটা কোনো সমস্যাই করে না। কাম কাম কন্ডিশন, শান্ত বাতাস, শান্ত। এখন যেমন বাতাস শান্ত আছে, অশান্ত হয়ে গেলে তখন স্পিড মেজার করে ঝুঁকিপূর্ণটা বের করতে হয়। এবং এই জায়গায় ইন্টারভেলটা বলছে আর কি, 25, 50, 75। আমি যে কথাগুলি বললাম এগুলি এই জাস্ট ডায়াগ্রামের মধ্যেই, তুমি নিজে ছোট্ট করে মনে রাখো, অত কিছু তাহলে রিমেম্বার করতে হবে না। রেডিয়াল কি ইন্ডিকেট করে, সার্কেল কি ইন্ডিকেট করে, স্পিডটা কত ইন্টারভেলে দিতে হয়, কাম সিচুয়েশন কত স্পিডের, ওভারঅল ডায়াগ্রামটাকে কি বলে, উইন্ড রোজ। উইন্ড রোজ, উইন্ড রোজটা হলো গিয়ে কি কাজে লাগে, কাজে লাগবে হলো এই যে রানওয়ে কোন ডিরেকশনে হবে। আইকাও বলছে 95% সময় ধরে এই যে এইটাকে যেন এক্সিড না করে, 25কে যেন এক্সিড না করে। তাহলে তোমাকে এই এই যে ওরা, এই যে দেখো ওরা একটা রানওয়ে সেট করতেছে, এই যে এটাই হলো এই যে রানওয়ের সেন্টার লাইন, ওরা এখানে সেট করতেছে, এগুলি ট্রেসিং পেপারে করে কইরা এর ভেতরে যতগুলি পার্সেন্টেজ আছে এগুলি যোগ করে, যোগ করে দেখে ম্যাক্সিমাম কত হয়, আবার এটাকে ঘুরায় এই ডিরেকশনে আরেকটা করবে, এই ডিরেকশনে কইরা যেই ওরিয়েন্টেশনে ম্যাক্সিমাম 95-এর কাছাকাছি আসলে তো খুব উল্লাস করবে। কোন দিকে পাইছেন ভাই 95%? কোন দিকে বলো, যদি এই ডিরেকশনে পাইছি তাহলে রানওয়েটা এইদিকে ঘুরে ফেলেন। তো যদি বলে না এখানে 60% পাইছি, তাহলে আবার ঘুরান, ট্রায়াল দেন। আপনি উইন্ডরোজ পেয়ে গেছেন, এখন কোন ডিরেকশনে বানাবেন, আপনি পার্সেন্টেজ গুলি যোগ করলে হইতে হবে 95%-এর বেশি। এই যে যতগুলি আছে সবগুলি যোগ করতে হবে। তো এটাকে ট্রায়াল এন্ড এরর দিতে হয়। এই যে সেন্টার লাইন অফ ওরিয়েন্টেড রানওয়ে, মানে ওরিয়েন্ট মানে হলো ডিরেকশনের সাথে অ্যালাইন করা আর কি, ম্যাচ করানো। তাহলে ফাংশনটাও তো বুঝে ফেললাম। উইন্ড রোজ কেন আঁকে, রানওয়ের দিক নির্দেশনা করার, কোন দিকে বানাবো সেই ডিসিশন নেওয়ার জন্য। তো উইন্ড রোজের মধ্যে কি থাকে, উইন্ডের ডিরেকশন থাকে, আর উইন্ডের স্পিড থাকে। আর পাইগুলি কি হয়, এটা হলো পাই, হলো তোমরা পিৎজা খাও না, পিৎজা কাইটে কেটে দেয় না ডায়াগোনালি, এটা হলো পাই। পাইয়ের এই স্লাইসটা, এটার মধ্যে কি পয়েন্ট দিয়ে কি বুঝায়, ওই যে পার্সেন্টেজ অফ উইন্ডের ডিরেকশনটাকে বুঝায়। এ তো হয়ে গেল।
এই যে দেখছো এরা কিন্তু রানওয়েটা বের করার জন্য এই ঘুরাচ্ছে, এখন ঘুরায়া ঘুরায়া এরা এই যে ট্রান্সপারেন্ট শিটের মধ্যে করে, ট্রেসিং পেপারে সাধারণত করে, কইরা উইন্ডরোজ দিয়ে তারপরে বলে ফেলে যে হ্যাঁ ভাই এদিকেই বানান আপনি। তো আমি এতক্ষণ যা কথাগুলি বললাম এখানেই লিখা আছে। রানওয়ে প্যাটার্ন অথবা কনফিগারেশন, তোমাকে আগে বলছিলাম না যে প্যারালাল হইতে পারে, এই যে ক্রস হইতে পারে। এই ক্রস গুলি দেখলেই বুঝবা যে এগুলি হইলো গিয়ে ক্রস তো একসাথে উঠানামা করতে পারবে না। তো তোমার প্রশ্ন হইতে পারে না বানাইলো কেন এটা তাহলে? ওই বছরে কোনো সময় এই ডিরেকশনে উইন্ডটা 95% পাওয়া যায়, কখনো কখনো এই ডিরেকশনে, তখন কন্ট্রোল টাওয়ার থেকে এই তখন দিক পরিবর্তন করে দেয়। তো জায়গা যেন কম লাগে সেই জন্য ক্রস দিয়ে বানায়। কিন্তু প্যারালাল দেখলে বুঝবা এটা আসলেও ভলিউমের উপরে ভিত্তি করে রানওয়ে বেশি লাগতেছে। এটা কিন্তু ভলিউমের জন্য না, এটা হলো উইন্ডের ডিরেকশনের জন্য। আর এটা হলো রানওয়ে এতগুলি কেন, তখন তুমি বলবা প্যারালাল রানওয়ে মানে এখানে অনেক ব্যস্ত একটা রানওয়ে। তো তখন বলবে যে এত কাছাকাছি কেন, তখন বলবা এটা হলো ডিপেন্ডেন্ট, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে হলো এই যে দেখো 4,300 ফিট, এইটার মাঝখানের দূরত্ব যদি 4,300 ফিট থাকে, তাহলে একই সাথে দুইটা প্লেন ওঠানামা করতে পারবে। আর তার থেকে যদি কম দূরত্বে থাকে, তাহলে একটা দিয়ে উঠবে আর একটা বসে থাকবে। টোল প্লাজার মতন অনেকগুলি টোল বুথ করে, কখনো কখনো দুইটা বন্ধ রাখে, তিনটা খোলা রাখে। তো সেই হিসাবে এটা বিকল্প করে রাখে। কিন্তু শর্তটা হলো প্যারালাল হওয়ার জন্য, সমান্তরাল হওয়ার জন্য কত ফিট লাগে? 4,300 ফিট। এটা ভি শেপ বলে, ইন্টারসেকশন বলে। ভি শেপ মানে কি, এটা ইন্টারসেক্ট করলো না, কিন্তু জায়গা কমানোর জন্য ভি করে দিল আর কি। এটাও সাধারণত উইন্ডের ডিরেকশনের উপর ডিপেন্ড করে এটা সাধারণত হয় আর কি। আবার এটা কিন্তু ওই যে দেখো ডিপেন্ডেন্ট অপারেশন, মানে এটা অপারেট করলে এটা অপারেট করা যাবে না, এইটা করলে এটা করা যাবে না, এই জন্য এগুলি ডিপেন্ডেন্ট বলছে। ইন্ডিপেন্ডেন্ট কোনটা? এইটা হলো ইন্ডিপেন্ডেন্ট, এই যে এগুলি হলো ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে। সিঙ্গেল রানওয়ে আমাদের মতো রানওয়ে একটা, হুম, অত্যন্ত দুর্ভাগ্য। হুম, মানে এটা একটু খেয়াল রেখো যে 1 ঘন্টায় 30 থেকে 40-এর বেশি হয় না, তখন তুমি একটা রানওয়ে দিতে পারো আর কি। তার থেকে বেশি রানওয়ে হয়ে গেলে তাহলে তোমাকে একটা ভালো সেপারেশন দিয়ে তোমাকে প্যারালাল, দুইটা হতে পারে চারটা হতে পারে, রানওয়ে করতে হয়। এবং ইউজুয়ালি টার্মিনাল বিল্ডিংস আর প্লেসড বিটুইন দ্য টু রানওয়ে। প্যারালাল রানওয়ে করে সমান দূরত্বের মধ্যে রাখার জন্য এটা মাঝখানে বসানো হয়। তাহলে রানওয়েতে আসবে কিভাবে মানুষজন? সমান্তরাল তার মাঝখানে যদি টার্মিনাল হয়, তাহলে অন্য ডিরেকশন থেকে আসে। মনে করো এটা যদি রানওয়ে হয়, এখানে যদি টার্মিনাল হয়, এখানে আরেকটা রানওয়ে,
আমি দেখি রানওয়ে আছে কিনা, একটা দেখাই, দেখাই দিই। একটা টার্মিনাল, এদের রানওয়ে, এটা একটা আছে, এটা একটা আছে, আরেকটা এখানে ক্রস দিয়ে রাখছে আর কি এই জায়গাটার মধ্যে। দেখো, টার্মিনাল কিন্তু ভিতরে নিয়ে গেছে দুইটা। ও, এদিকেও একটা রানওয়ে আছে। তো এইসব জায়গায় ঢুকবে কিভাবে? আমাদের একটা রানওয়ে, এই জায়গায় টার্মিনাল, আমরা এই এখান দিয়ে রাস্তা দিয়ে ঢুকি, 90 ডিগ্রিতে ঢুকি। তাহলে এখানে সেইটা দেখানো হয়েছে, সব জায়গায় একটা রানওয়ে, মাল্টিপল রানওয়ে যদি হয়, যেমন এর দুইটা রানওয়ে আছে, এরও দুইটা রানওয়ে আছে, এই সাইডে দিয়ে রাখছে রানওয়েটা। এর কয়টা রানওয়ে? একটা, দুইটা, তিনটা, চারটা রানওয়ে। এটার কয়টা রানওয়ে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন দেখো, যেটা বলছিলাম, এখানে ঢুকবে কিভাবে? এই যে দেখো, এই এদিক দিয়ে, এই যে এই সাইড দিয়ে চলে আসতেছে, এসে এই জায়গাটার মধ্যে ঢুকতেছে। এই হলো গিয়ে তাদের অ্যাক্সেস। আরো আছে, দেখো, এই যে দেখো, এখানে, 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 এখানে রানওয়ে। এটার ওরিয়েন্টে, এটা টার্মিনালটা সমান্তরাল না, আমাদেরটা যেমন এর সমান্তরাল বানাইছে, এ 90 ডিগ্রি বানায়া পাশ দিক দিয়ে ঢুকাই দিবে। আমাদেরটা যেমন, এটা যদি রানওয়ে হয়, আমাদের টার্মিনালটা এইভাবে বানাইছে। হ্যাঁ, এরা বানাইছে হচ্ছে, এগুলি বলে ওরিয়েন্টেশন, সাজাবা কিভাবে। এই যে এটা দেখো, আমাদের এটা মনে হয়, হ্যাঁ, আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল না, এটা হলো চিটাং এরটা। চিটাং এরটা আমরা সবসময় এদিক দিয়ে ঢুকাই। দেখছো রানওয়ে একটা ছোট্ট জায়গার মধ্যে, এবং প্রত্যেকটা রানওয়ে কিন্তু কংক্রিটের। এই যে এটা দেখাইতে চাইছিলাম, এই যে এদিকে রানওয়ে আছে, এদিকে রানওয়ে আছে, এটা হলো টার্মিনাল। এই যে টার্মিনালের এই সাইড দিয়ে ঢুকবে, এই হলো রানওয়ে। আমাদের টার্মিনালের দিকে আমরা এইভাবে 90 ডিগ্রিতে ঢুকি, অলওয়েজ এই টার্মিনালগুলির সাইড দিয়ে ঢুকে এই জায়গাটার মধ্যে। এটাই আমি দেখাতে চাচ্ছিলাম। যেমন আমাদেরটা এরকম, এদিকে রানওয়ে এক সাইডে সব, এরা এক সাইডেই একটা, দুইটা, তিনটা, চারটা রানওয়ে করছে। এগুলি হয়তো অতীতে করছে, এখন আর এরকম করে না। কারণ এই প্লেন যখন নামতেছে, তখন এখানে যাবে কিভাবে? ক্রস করতে হবে না? এই দূরেরটাতে যেতে গেলে এরও ক্রস করতে হবে, এরও ক্রস করতে হবে, এরও ক্রস করতে হবে, বাধা দিবা না এগুলিকে? সো এই দুইটা যদি এই সাইডে করতা, তাহলে প্রোডাক্টিভিটি বেড়ে যায়। এর জন্য এখন রানওয়েটাকে মাঝখানে, এই যে দেখো, এগুলির মাঝখানে গ্যাপ থাকতে হয় কিন্তু, এই দুইটার মাঝখানে। এই রানওয়েটা দেখছো, ওদের জায়গা নাই, পাহাড় আর পাহাড়। পাহাড় কাটছে, পাহাড় কাইটা মাটি দিয়ে সমুদ্র ভরাট করছে, তারপরে খুঁটির উপরে রানওয়ে বানাইছে। আমরা কত ভাগ্যবান, আমাদের ফ্ল্যাট ল্যান্ড।
এই যে আমাদের রানওয়েগুলি নিশ্চয়ই দেখা যাচ্ছে। এটা হলো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই হলো গিয়ে রানওয়ে, এই হলো গিয়ে টার্মিনাল, এই হলো গিয়ে আমাদের এয়ারপোর্ট রাস্তা। আমরা এদিক দিয়ে ঢুকি, এই জায়গাটা দিয়ে। আমরা প্ল্যানে ছিল, কিন্তু মাস্টার প্ল্যানে ছিল এই ডিরেকশনে আরেকটা রানওয়ে হওয়ার কথা ছিল। হুম। রাস্তাটা নিচ দিক দিয়ে যেত, কোনো তো অসুবিধা নাই তো। তো আমরা পারি নাই, এই জায়গায় অপরিকল্পিত ভাবে করে ফেলছি আর কি। ইভেন এই এই সাইডেও কিন্তু অনেক ফাঁকা জায়গা ছিল। যে বলছিলাম না, যদি স্যার যা। এরিয়াটা তো অনেক বড় স্যার, কিন্তু সেই হিসাবে রানওয়ে একটা। হ্যাঁ, এই রানওয়েটা এখানে বানাইতে পারতো। বানাইলে কিন্তু এই জায়গার 100 মিটার নিলে, 100 মিটার জায়গা নিলেই আরেকটা রানওয়ে দেওয়া যেত। যাই হোক, আমাদের এখানে অনেক আমরা এলোমেলো সব ব্যক্তিগত উন্নয়ন হয়ে যায়। এত দূরে টেক্সিওয়ে থেকে এত দূরে কিন্তু রানওয়ে থাকে না। রানওয়ে থাকবে এদিকে। দেন আমি এটার সেকেন্ড রানওয়ে এখন আমাকে দিছে, করার চেষ্টা করতেছি, কিন্তু 760 মিটার, যেটা 4300 ফিট দেখলা, ওইটা লাগে সমান্তরাল হওয়ার জন্য। এখন তো সমান্তরাল হবে না, আমাদের এটা হয়ে যাবে এখন ডিপেন্ডেন্ট। এগুলি হচ্ছে হলো গিয়ে শাহ আমানত চিটাং এরটা একটা রানওয়ে দেখছো এখানেও। স্যার আপনাকে যেটা দেওয়া হয়েছে এটা কি এখন যেটা আছে এটার সাথে প্যারালাল করে হবে না, না এটা আলাদা হবে? আলাদা হবে, এটা আলাদা হবে। আলাদা মানে হচ্ছে হলো গিয়ে আহ ওই জায়গার ভিতরে দেখি, আমি তোমাদেরকে দেখা একটা প্রাইম মিনিস্টারকে তো দেখানো হয়েছিল। দেখো, এটা আমি করছি, না এটা হলো বাইরের গুলি দেখাইছি। অনেকেই তারাও করে নিছে। এটা হলো ট্যাক্সিওয়ে থেকে 190 মিটার দূরে, আর পরেরটা হলো 365। হ্যাঁ। তো এখানে দেখো, এখানে একটা রানওয়ে, এখানে একটা রানওয়ে, এটা ট্যাক্সিওয়ে, এটা হলো এটা ভিয়েতনামের, এটা ভিয়েতনামের। এটাও ভিয়েতনামেরটা দেখানো হচ্ছে, সেই রানওয়েটা। এই যে ভিয়েতনামের দেখছো অ্যাক্সেসটা কিভাবে করা যায়, কাউকে কেউ বাধা দেয় না কিন্তু। এবং ওই যে ওইটা হলো ডোমেস্টিক, আলাদা ওদের। এরপরে এখানেও দেখো, আমি আমাদেরটা কোথায় দেখাচ্ছি। এটা নেতাজি সুভাষ বসু মানে ক্যালকাটার, এটা ইসলামাবাদের। সবার কিন্তু এই যে দুইটা করে আছে, আমাদেরটাই ভেজাল, এখনো আমরা পারি নাই। এই যে দেখো, যেটা বলছিলাম, এটা কোথাকার, এটা হলো কোরিয়াতে আছে। এই জায়গায় রানওয়ে আছে, এই জায়গায় রানওয়ে আছে, এই এদিক দিয়ে ঢুকতেছে, সব এক্সপ্রেস ওয়ে দিয়ে আসতেছে এবং ই দিয়ে আসতেছে আর কি।
এটাই হলো সেই সেকেন্ড রানওয়ে। এটা হলো একটা রানওয়ে মাত্র। এটা এই যে দেখো, এই এই সেই রানওয়ে একটা। এই হলো গিয়ে আমরা ঢুকি এয়ারপোর্ট রাস্তা দিয়ে, এটা হলো বিমানবন্দর রেল স্টেশন, এদিক দিয়ে ঢুকি। এই যে এখন এই যে অল্টারনেটিভ রানওয়ে, মেইন রানওয়ে হলো এটা। এখান থেকে কত মিটার দূরে দিছি? এটা দিছি হলো গিয়ে 360 মিটার দূরে দিছি। এখন এই উত্তরার এই সব বিল্ডিং গুলি ভাঙতে হবে। এই রানওয়ের এই মাথায় কিন্তু ফাঁকা আছে, এগুলি ঘনবসতি। এত টাকা কে দিবে? তার মানে কি আমাদের এখানে যারা যারা এখানে ছিল তারা একবারও সম্ভাবনাটা নিয়ে চিন্তা করে নাই যে আমি সম্ভাবনাটা রেখে দিই, এখানে কাউকে বাড়ি বানাতে দেব না। পরিকল্পিত না আমাদের এটা, এটাই সেই এই জায়গাটার রানওয়েটা দেওয়া হয়েছে। এটা দেখো, এটা অনেক আগে দেখাইছিলাম। প্রায় একটা রানওয়ে আছে। এটা হইলো তখনও এটা কুড়িল ইন্টারচেঞ্জ হয় নাই। এই যে দেখো 300 ফিটের রাস্তা কোথায় লাগাই দিতে চাচ্ছিল রোডস এন্ড হাইওয়েজ। এই জায়গাটার মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমি কুড়িল ইন্টারচেঞ্জটা করে দিছি, বাংলাদেশের প্রথম ইন্টারচেঞ্জ। আর এখানে রেডিসনের সামনে করে দিয়েছি বনানী ইন্টারচেঞ্জ। এগুলি ফ্লাইওভার না, কিন্তু ইন্টারচেঞ্জ। আর তখন ওই যে তোমাদেরকে যেটা বলছিলাম, কেন এলিভেটেড এক্সপ্রেসওয়েটা দূরে নেওয়া হলো, এইটাই সেই আমি ডায়াগ্রামটা দেখাইছিলাম যে সেকেন্ড রানওয়ে এখানে একটা হবে, এটা হলো ফার্স্ট রানওয়ে। তাহলে তোমাদের যে অবস্টাকেল লিমিটেশন ডায়াগ্রামটা দেখাইছিলাম, এটা আঁকছি এই জায়গাটার মধ্যে। একে এই যে এই ফানেলটা আঁকছি, তোমাদের যেটা দেখাইছিলাম যে কিভাবে স্প্রেড হবে। তো সেই জায়গায় এই পয়েন্টে কত ফিট পর্যন্ত আসতে পারি, এই উপরে কতটুকু আসতে পারি, এই জায়গায় কতটুকু আসতে পারি, সব এইটা দিয়ে ধরলে পরে কিন্তু অন্যরকম হইতো। কিন্তু তখনই সেকেন্ড রানওয়ের পজিশনটা দেখাই নেওয়া হয়েছিল আর কি। হুম, দেখিয়ে এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু রেল লাইন ধরে এটার উপর দিয়ে যাওয়ার কথা ছিল, এই ডটেড লাইনটা দিয়ে। কিন্তু এই ডায়াগ্রামটা আঁকার পর দেখা গেল প্লেন উঠানামার সময় এইটার অসুবিধা হবে, সেই জন্য এই রেল লাইন এটা এখান থেকে এই জায়গায় আশেপাশে সরে এসে আবার রেল লাইনে চলে আসছে, এটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এনিওয়ে এই যে এইটাই হলো অবস্টাকেল লিমিটেশন সারফেস। এটা হলো ফার্স্ট, এটা হলো ফার্স্ট রানওয়ে, এটা হলো সেকেন্ড রানওয়ে, এটা হলো জিরো গ্রাউন্ড, জিরো হাইট। কত ফিট? 3000 ফিট। কে বলছে? আইকাও বলে দিছে। তারপরে এ কত ডিগ্রিতে ছড়াবে আর কত পার্সেন্টেজে উঠবে, এটা আঁকা হয়েছে। আঁকতে 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 দেখো আমি পাইছিলাম 48 ফিট এই জায়গাটার মধ্যে। 48 ফিটের মধ্যে সবকিছু বানাতে হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকেও ওই জায়গায় সেট করতে হয়েছে, কুড়িলটাকেও সেই পয়েন্টে সেট করতে হয়েছে। তো এনিওয়ে এগুলি হলো গিয়ে উম, এই যে দেখো আমি শেষ পর্যন্ত দেখাইলাম সেকেন্ড রানওয়েটা যদি করতে হয়, দেখতে পাইছো কি পরিমাণ বিল্ডিং ভাঙতে হবে। এই যে এটাই হলো ফার্স্ট রানওয়েটা, এটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে উঠানামা করার জন্য। এর এই জায়গায় এই বিল্ডিং তো বানায় ফেলছে। এই জন্যই বললাম যে আমাদের দেশে সম্ভাবনা ছিল, কিন্তু যারা বসে তারা আসে ছোট্ট শর্ট সাইটেড অদূরদর্শী কিছু চিন্তা নিয়ে। দূরদর্শী চিন্তা কিন্তু আলাদা, যে আমি ঠিক আছে অল্টারনেটিভ রানওয়ে করতে পারতাম, এটাও এখন পারবো না। কেন পারবো না? যেই পরিমাণ কম্পেনসেশন দিতে হবে অনেক বেশি হয়ে যাবে। এনিওয়ে, তাহলে আমরা আজকে স্যার যতটুকু বললাম। এই ডিস্টেন্সটা কতটুকু স্যার? কোনটা? এই যে স্যার তিনটা দাগ যে দিলেন, ওই যে ওই যে রানওয়েতে যে যে জায়গাটা বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে এটা আছে, এই জায়গাটার মধ্যে আমি দেখাই।
কত কিলোমিটার? এটা হচ্ছে হলো 1 কিলোমিটার। 1 কিলোমিটার বাই 100 কিলোমিটার। সরি, হ্যাঁ 100, সরি, 1 কিলোমিটার বাই 100 মিটার। এই যে এই দূরত্বটা হলো 1 কিলোমিটার। এদিকে হবে, আছে ডায়াগ্রাম গুলি আছে, দেখাই। এই যে এই দূরত্বটা এক্সিস্টিংটার এটা মাপা হয়েছে। তোমাদের ইসের ছবিতে আসছে কিনা জানি না, এটা হলো প্রায় 1 কিলোমিটার। এটা এটা হলো 100 মিটার। তো সিমিলারলি ওই জায়গাটার মধ্যে তোমার তো লাগবে এই জায়গায়। হ্যাঁ, আর আরেকটা হইতে পারতো এই রানের ভিতর দিকে না করে এদিকে। এই জায়গায় কিন্তু জায়গা ছিল, এর জায়গা ছিল। এখানেও শেষ পর্যন্ত যে যার মতন করে বিল্ডিং করে ফেলছে। যে আমি অনেকগুলি অল্টারনেটিভ দেখাচ্ছি, তখন দুঃখ লাগছে যে আমাদের দেশে যারা আসে, এটা হলো 210 মিটার, তো এতটুকু তো আমাদের আছেই। তাহলে অতিরিক্ত আর মাত্র এই জায়গায় লাগতো হলো গিয়ে 100 মিটারেরও কম ছিল এই জায়গার মধ্যে। কেউ যদি ওই লাইনের হইতো, সম্ভাবনাটা দেখলে তার ঘুম হারাম হয়ে যেত। এই যে আমি এখানে আইকে দেখাইছিলাম, ইজিলি ডুয়েবল ছিল। এনিওয়ে, এটা তো কথা প্রসঙ্গে চলে আসলো। এখন আমাদের শুধু যে দেখো আমরা কত শর্ট সাইটেড। এখানে কি দেখাইছি জানো? যে বাইরে তো করলামই না, এখন ভিতরে যদি করতে চাই, ভিতরে থার্ড টার্মিনাল করতে গিয়ে এই জায়গায় কতগুলি হ্যাঙ্গার বানায় ফেলছে। আচ্ছা, তোমাদের দেখাইলাম এদিকে আমাদের এটার মতন করে এদিকে ভাঙতে হবে। এখন ভাঙা থাক দূরের কথা, নিজেই তো আমরা স্থাপনা করে ফেলছি। তার মানে এখন হারাধনের একটা নিয়েই থাকতে হবে। এগুলিও ভাঙতে হবে, এইগুলিও ভাঙতে হবে। কিছুদিন আগে করা হয়েছে এই জিনিসগুলি। হুম। এখানে ফাঁকা জায়গাটার মধ্যে দেখো কয় কিলোমিটার পর্যন্ত, 4 কিলোমিটার পর্যন্ত কনিক্যালটা থাকবে, সরি হরিজন্টালটা থাকবে। 2 কিলোমিটার পর্যন্ত ওই যে স্টেডিয়ামের মতো যেটা আছে, এটা স্লোপ কত, 5% স্লোপ। এদিকে কত, 2%, তারপরে কত, 2.5%। এদিকে কত, 15 কিলোমিটার পর্যন্ত। এদিকে কত, 18 কিলোমিটার পর্যন্ত তোমার জায়গা ফাঁকা রাখতে হবে। এই যে আমাদের এই জায়গাটার মধ্যে আঁকা হয়েছে, এগুলি আঁকা হয়ে বিল্ডিং টিল্ডিং দেখো প্রচুর বিল্ডিং হয়ে গেছে। এনিওয়ে, তো আমরা যেখানে ছিলাম, যে প্যারালাল রানওয়ে, ইন্টারসেক্টিং রানওয়ে অনেকগুলি, এখানে এল টাইপ, টি টাইপ, এ ক্রসের মতনও আছে। দিস ইজ দ্য টাইপ অফ দ্য রানওয়ে। ওপেন ভি আছে, মানে ক্রস করে নাই, ওপেন ভি আছে। তার মানে কিছু কিছু নাম তোমরা জানলা। প্যারালাল হলো প্যারালাল ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট, কাছাকাছি হলে ডিপেন্ডেন্ট। আর যদি 4300 ফিট অথবা 760 মিটার এই দূরত্বের মধ্যে থাকে, প্যারালাল উঠানামা করতে পারবে আর কি। তো এই জায়গার মধ্যে একটা জেনারেল লেআউট একটা এঁকে দিছে এই জায়গাটার মধ্যে। এই যে এটা একটু আঁকা শিখবা। এটা গতবারও পরীক্ষার সময় ছিল, যে তুমি একটা জেনারেল লেআউট ড্র করো তো দেখি। জেনারেল লেআউটটা এখানে খুব সিম্পল। এই হলো টার্মিনাল বিল্ডিং, তারপরে হলো এই যে জায়গা উঠানামা করবে, ট্যাক্সিওয়ে থাকবে, এরপরে এই ট্যাক্সিওয়ে ধরে রানওয়েতে আসবে। এগুলি হাই স্পিড ট্যাক্সিওয়ে আছে। হ্যাঁ, অথবা ক্রসিং যদি হয়, এই ক্রস টাইপের একটা এখানে দেওয়া আছে এই জায়গায়। অথবা তুমি যদি অন্য আরেকটা ভি শেপের যদি করতে চাও, তাহলে অ্যাপ্রন, টার্মিনাল, এগুলি হলো ট্যাক্সিওয়ে। আর বাকি এই দুটো হলো রানওয়ে। বিভিন্ন কনফিগারেশনে হইতে পারে, তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, নিজে চোখে দেখবা, আঁকবা। এর এখানে কোনটা রানওয়ে? এটা হলো রানওয়ে। এটা কি ট্যাক্সিওয়ে। এগুলি কি মাঝখান দিয়ে ছোট ছোট প্লেনগুলি যেন ঢুকা করতে পারে, আর বড়গুলি শেষ মাথায় এসে দৌড় দিবে,
এগুলি হলো হোল্ডিং অ্যাপ্রন, ওই জায়গায় হোল্ডিং অ্যাপ্রন। এটা হলো টার্মিনাল, এটা ছোট একটা, এটা একটা বড়। এই যে দেখো, এটা একটা রানওয়ে, এটা একটা রানওয়ে, তাহলে এটা হলো ট্যাক্সিওয়ে, এটা হলো টার্মিনাল। এখানে দেখো কয়টা রানওয়ে, একটা, দুইটা, আরো আছে, ওই যে ওইখানে আছে, এখানে আছে। এই হচ্ছে হলো গিয়ে টার্মিনাল। তাহলে এগুলি হলো ট্যাক্সিওয়ে। ট্যাক্সিওয়ে গুলি সব কংক্রিটের করছে। এটা দেখো টার্মিনালটা মাঝখানে, এখানে একটা রানওয়ে, এখানে একটা রানওয়ে, এটা হলো মডার্ন। তাহলে আহ, এক পাশে থাকলে ক্রস করতে হয় কিন্তু। এটা হলো ইন্টারসেক্টিং, দেখতেই পাচ্ছ। বাতাস এদিক দিয়ে বসতেছে, তাহলে এটা চালাবে। বাতাস ঘুরে গেছে, তাহলে এটা চালাবে। একসাথে দুইটা চালাতে পারবে না তো। এগুলিও সবগুলি ক্রস। আমরা ভাগ্য ভালো, আমাদের কাম কন্ডিশনটা বেশি। যাদের কাম নাই তাদের হলো এই ধরনের ইন্টারসেক্টিং থাকে আর কি। এই যে দেখো, ইন্টারসেক্টিং। এটা হলো টোটাল ভি। একটা জিনিস লক্ষ্য করবো, যেটা আমাদের এখানে এখনো হয় নাই। এখানে দেখো, এই রানওয়ের এটা হলো মাথা, এই পাশ থেকেও প্লেন আসতেছে, এই পাশ থেকেও প্লেন আসতেছে, এই পাশ থেকে প্লেন আসতেছে। মানে তিন ডিরেকশন থেকে ঢুকানের আছে আর কি, সম্ভাবনা আছে। এটা প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। এটা বাদ দিয়ে দাও, তোমাদের পড়ার দরকার নেই। এটা আমি দিছিলাম হলো, একটা কেউ যদি উইন্ডরোজ বানাতে চায়, এই সব ডাটার দেওয়া আছে, এই ডাটা দেখছে, বিভিন্ন ডিরেকশন দেওয়া আছে, উইন্ড স্পিড দেওয়া আছে, এই পার্সেন্টেজ বলা আছে। তুমি ট্রেসিং পেপারে নিয়ে এগুলি আঁকতে হয়, এগুলি বসাইতে হয়। বসায়া এটার একটা অঙ্ক আছে এই জায়গাটার মধ্যে। তোমাদের যারা আগ্রহ আছে, ক্লাস নোটটা যদি রেখে দাও, তাহলে এখানে দেখবা কোন ওরিয়েন্টেশন, এই যে এই ওরিয়েন্টেশনে এই পার্সেন্টেজ গুলি যোগ করে যদি 95% হয়, এটা হয় নাই দিকে আরেকটা ট্রায়াল দিছে, দিয়ে শেষ পর্যন্ত বের করছে কোনটা হবে ওরিয়েন্টেশন আর কি। এর মনে হয় দুইটা লাগছে আর কি, দুইটা দিয়ে তারপরে কাজটা করা হয়েছে। তো এটা অনেক বড়, এটা দেখার দরকার নাই। সো আমরা আজকে যতটুকু কাভার করলাম এটার উপর ছোট্ট এখন আমি আহ, দিচ্ছি। এটা আমি স্যার আমাদেরকে স্লাইডটা আগামী মনে হচ্ছে আগামী আগামী ক্লাসে এই এয়ারপোর্ট প্ল্যানিংটা আমি ছোট্ট একটা এটা দেখাই দিব আর কি। এটার উপরে হয়তো প্রশ্ন থাকবে। হ্যাঁ, কি বলো? স্যার আমাদেরকে এই স্লাইডটা দেওয়া হয়নি। ভালো করে দেখো, একটা জিনিস চাওয়ার এই আগে দেওয়া দেখে হয়েছে, নাও। স্লাইড দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে স্লাইড এই যে দেওয়া হয়েছে। দেখো, এই যে বললো তার মানে ফাঁকিবাজ বুঝাই যাচ্ছে। কখনো নিজেকে বোকা অথবা ফাঁকিবাজি বলা না, আগে কনফিডেন্ট হবা তুমি। আমি যখন তোমাদেরকে দেই স্যার একটা এটা দেওয়া হিসাব হয়েছে, আগেরটা স্যার আমি দেখছিলাম না। যাও, একটু ভালো করে আর দেখবা। আর আগেরটাও এখনো দেওয়া তর্ক হয়েছে। এখনো তর্ক করতেছো তুমি। দেইখা কনফার্ম হয়ে সবার সাথে আগে কনফার্ম হবা, কিরে ভাই আমি পাই নাই, তোমরা পাইছো কিনা। আরেকজন যদি বলে তখন বলবা আর কি। হ্যাঁ, সো আমরা আজকে ছোট্ট যে ইটা করব, এটার এটা হচ্ছে হলো গিয়ে, এটা না, তার আগে যেটা দেখালাম ওই জায়গাটার মধ্যে বা এখানেই দেখো, সে এয়ারপোর্ট রানওয়ে ইয়ে লেআউট আর উইন্ডরোজ, এই জাস্ট এই দুইটা, এই যে এয়ারপোর্ট লেআউট, দেন ক্রস উইন্ড কম্পোনেন্ট, আর উইন্ডরোজ, এই তিনটার উপরে আমি ছোট্ট প্রশ্ন দিচ্ছি। তোমরা একটু প্রিপারেশন নাও।